আসসালামু আলাইকুম। নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন এই চ্যাপ্টারটা আমি তোমাদের এই একটা ক্লাসে এমনভাবে পড়াবো, ইনশাল্লাহ এই চ্যাপ্টার তুমি আরেকজনকে শিখাইতে পারবা। তো ভাইয়েরা, তোমাদের বইয়ে এই টপিকসগুলো আছে এই পদার্থের গঠন এই চ্যাপ্টারে। তো আমি এখানে টপিকসগুলো লিখে রাখছি, ইনশাল্লাহ প্রত্যেকটা টপিক ধরে ধরে আমি তোমাদের আজকে শেষ করে দেব এই একটা ক্লাসের মাধ্যমে। তো কথা না বাড়িয়ে চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। ভাইয়া, তোমার প্রথম টপিক আছে কি মৌলিক ও যৌগিক পদার্থ। তাহলে আমি একটু হেডিংটা দিয়ে নেই টপিকের, মৌলিক ও যৌগিক পদার্থ। মৌলিক ও যৌগিক পদার্থ। প্রথমে আমরা জানবো মৌলিক পদার্থ কি, তারপরে জানবো আমরা যৌগিক পদার্থ কি। মৌলিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যাদের ভাঙার পরেও, যাদের বিভাজিত করার পরেও ওই পদার্থের পরমাণু ব্যতীত অন্য কোনো পরমাণু বা মৌল পাওয়া যায় না, তাদেরকে বলা হয় মৌলিক পদার্থ। অর্থাৎ কোনো একটা পদার্থকে ভাঙার পরেও যদি ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ না পাওয়া যায়, তাহলে তাদেরকে আমরা বলবো মৌলিক পদার্থ। যেমন তুমি যদি স্বর্ণের কথা চিন্তা করো, ঠিক আছে ভাইয়া, স্বর্ণ, তো স্বর্ণ কিন্তু একটা মৌলিক পদার্থ। কারণ কি, একটা স্বর্ণ বা একটা সোনার টুকরাকে তুমি যদি ভাঙতে থাকো, বিভাজিত যদি করতে থাকো, একদম শেষ পর্যন্ত গিয়েও তুমি স্বর্ণই পাবা। অর্থাৎ ওই পদার্থটা স্বর্ণ দিয়েই গঠিত, মানে স্বর্ণ হচ্ছে একটা মৌলিক পদার্থ। বা তুমি যদি রূপার কথা চিন্তা করো, তাহলে তুমি ভাঙতে থাকলে, বিভাজিত করতে থাকলে তুমি শেষ পর্যন্ত গিয়েও রূপার তুমি পরমাণু বা মৌল পাবা, তুমি অন্য কোনো কিছু পাবা না এখানে। তাহলে রূপাও কিন্তু একটা মৌলিক পদার্থ। তো এবার আসি যৌগিক পদার্থ আসলে কি। যৌগিক পদার্থ হচ্ছে ওই সকল পদার্থ যাদের ভাঙলে বা বিভাজিত করলে অন্যান্য মৌল পাওয়া যায়, তাদেরকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন আমরা যদি পানির কথা চিন্তা করি, আমরা পানিকে ভাঙলে শেষ পর্যন্ত গিয়ে কি পাবো, হাইড্রোজেন পাবো, আর কি পাবো ভাইয়া, অক্সিজেন পাবো। তাহলে পানি একটা যৌগিক পদার্থ। আমরা যদি সোডিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, তাহলে সোডিয়াম ক্লোরাইডকে আমরা ভাঙলে কি পাবো, সোডিয়াম পাবো আর ক্লোরিন পাবো। তাহলে সোডিয়াম ক্লোরাইডও একটা যৌগিক পদার্থ। আবার তোমরা আমাকে এইটা বইলো যে আমরা যদি NH3 মানে অ্যামোনিয়াকে ভাঙি, তাহলে আমরা কি পাবো, এবং অ্যামোনিয়া কি মৌলিক পদার্থ নাকি যৌগিক পদার্থ, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবা যে ভাইয়া অ্যামোনিয়া হচ্ছে মৌলিক পদার্থ বা অ্যামোনিয়া হচ্ছে যৌগিক পদার্থ। তো আশা করি আমরা প্রথম টপিক মৌলিক ও যৌগিক পদার্থ এই টপিকটা আমরা বুঝতে পারছি। এবার আমরা চলে যাব দ্বিতীয় টপিকে। দ্বিতীয় টপিকে কি আছে, পরমাণু ও অণু সম্পর্কিত আলোচনা। তো আমরা ইনশাল্লাহ খুব ভালোভাবে এইটা শিখবো। তো এমনভাবে শিখবো যাতে অন্য আর একজনকে আমরা শিখাইতে পারি। তো ভাইয়েরা, এবারে আমরা দেখব 2 নাম্বার টপিক পরমাণু ও অণু। শুরুতে আমরা পরমাণু সম্পর্কে জানবো। ভাইয়া, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। কি বলছি, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। আর অণু কি, একাধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, তাদেরকে বলা হয় অণু। তো দেখো, আমি এখানে যদি লিখি সোডিয়াম, আমি কি লিখছি ভাই, এখানে লিখছি আমি সোডিয়াম। এই সোডিয়াম কি অণু নাকি পরমাণু? সোডিয়াম হচ্ছে একটা পরমাণু। তারপরে আমি যদি লিখি হাইড্রোজেন, হাইড্রোজেন কি এটা অণু নাকি পরমাণু? তোমরা বলো তো। হাইড্রোজেন হচ্ছে ভাইয়া একটা পরমাণু। তারপরে আমি যদি লিখি হাইড্রোজেন, এইভাবে যদি লিখি H2 দিয়ে, তাহলে এটা কি অণু নাকি পরমাণু? এবার কিন্তু ভাইয়া এইটা হচ্ছে আমার অণু। কারণ কি, একাধিক পরমাণু পরস্পরের সাথে যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, তাদেরকে বলা হয় অণু। তাহলে দেখো, একাধিক পরমাণু যুক্ত আছে না এখানে, হাইড্রোজেন 2টা, তাহলে এটা তো একের অধিক, তাহলে 2টা যুক্ত আছে, তার মানে এটা হচ্ছে একটা অণু। তারপরে আমরা যদি এইভাবে একটা লিখি, তোমার NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, এটা কি অণু নাকি পরমাণু? এটাও কিন্তু এটা অণু। কারণ কি, একাধিক পরমাণু যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকে, তাদেরকে আমরা বলবো কি ভাইয়া, অণু। তো একটু পরে আবার এটাকে আমরা যৌগও বলবো। তো সেই পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো। তো আশা করি তোমরা আসলে বুঝতে পারছো যে কোনটা পরমাণু কোনটা অণু, কাকে মানে পরমাণু বলে কাকে অণু বলা হয়। তো তোমরা আমার এই 2টা প্রশ্নের উত্তর দিও যে আমি যদি লিখি Fe, এটা কি অণু নাকি পরমাণু? তারপর আরেকটা গঠন যদি আমি লিখি Fe2O3, এখানে কোনটা অণু কোনটা পরমাণু অবশ্যই কমেন্ট বক্সে জানাবো ভাইয়া।
ঠিক আছে, তাহলে আমরা কিন্তু পরমাণু ও অণু এই টপিকটাও আমরা শেষ করে ফেললাম। তারপরে আমরা দেখব মৌলের প্রতীক ও সংকেত। মৌলের প্রতীক ও সংকেত, তো আমি এটা মুছে দিচ্ছি। তোমরা একটা কাজ করো, তোমরা নোট করে ফেলতে পারো অথবা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, পরবর্তীতে এটা নোট করে রাখবা। নোট করে আমাদের গ্রুপে তোমরা পোস্ট করে দিবা। গ্রুপের লিঙ্ক আমি কমেন্ট বক্সে তারপর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো কি আছে তৃতীয় টপিকে? মৌলের প্রতীক ও সংকেত। মৌলের প্রতীক ও সংকেত। ভাইয়া প্রথমে আমরা মৌলের প্রতীক সম্পর্কে জানব। মৌলের প্রতীক কি? আমরা জানি পর্যায় সারণীতে 118টা মৌল আছে। 118টা মৌলের জন্য 118টা মৌলের প্রতীক আছে। ভাইয়া প্রতীক হচ্ছে ওই মৌলটার পূর্ণ নামের প্রথম অংশ বা প্রথম দুইটা অক্ষর বা ল্যাটিন নামের প্রথম অংশটা, এইভাবে আর কি। তো ভাইয়া আমরা একটু বিস্তারিতভাবে যদি দেখতে চাই, যেমন আমি যদি বলি কার্বনের প্রতীক কি? কার্বনের প্রতীক হচ্ছে আমার সি। এই সি কোথা থেকে আসলো? সি আসছে কিন্তু CARBON। এই কার্বনের শুরুর ওয়ার্ড সি থেকে আসছে তোমার এই কার্বনের প্রতীক সি। তারপরে আমরা যদি লক্ষ্য করি যে পটাশিয়ামের প্রতীকটা কি? কে। তো এখন তোমাদের মনে কোয়েশ্চেন থাকতে পারে যে পটাশিয়াম মানে তো এটা তো পি দিয়ে শুরু হয়, পি হওয়ার কথা, তাহলে কে কেন? ভাইয়া এই পটাশিয়ামের মানে তোমার প্রতীকটা নেওয়া হয়েছে পটাশিয়ামের ল্যাটিন নাম কেলিয়াম থেকে। কি থেকে নেওয়া হয়েছে ভাইয়া? কেলিয়াম, KALIUM। এই পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে কেলিয়াম। এই কেলিয়ামের কে থেকে কিন্তু এই পটাশিয়ামের প্রতীকটা নেওয়া হয়েছে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তারপরে তুমি যদি টাংস্টেনের কথা বলো সেটা হচ্ছে উলফর্ম ডব্লু। তারপরে তুমি বলতে পারো সোডিয়ামের কথা, সেটা নাইট্রিয়াম থেকে এনে আসছে। তো এইভাবে আর কি ভাইয়া। তো আশা করি তোমরা বুঝতে পারছো মৌলের প্রতীক হচ্ছে কোনো একটা মৌলকে আসলে প্রকাশ করার জন্য যে বর্ণ মানে ইংলিশ যে লেটারগুলোর সাহায্যে প্রকাশ করা হয় ওইগুলোই হচ্ছে ভাইয়া মৌলের প্রতীক। তাহলে মৌলের প্রতীক কিন্তু মৌলের নিজস্ব ইংলিশ নাম থেকে আসতে পারে অথবা ল্যাটিন নাম থেকে আসতে পারে। তো আমরা দুইটাই দেখলাম। তো এবার আসি সংকেতের কাছে। মৌলের সংকেত কি? আসলে মৌলের মেইনলি সংকেত হয় না, সংকেত হয় কিন্তু যৌগের। ঠিক আছে, কিভাবে হয় সংকেতগুলো একটু লক্ষ্য করো। এখানে আমি লিখলাম H2O, এটা হচ্ছে পানির সংকেত। এটা কিসের সংকেত ভাইয়া? পানির সংকেত। আবার আমি এখানে লিখলাম NaCl, এটা কার সংকেত? সোডিয়াম ক্লোরাইড এর সংকেত বা খাবার লবণের সংকেত। আবার আমি যদি এখানে লিখি NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া, তাহলে এটা হচ্ছে অ্যামোনিয়ার সংকেত। কীভাবে সংকেতটা? এখানে সোডিয়াম আছে একটা, ক্লোরিন আছে একটা, এখানে নাইট্রোজেন একটা আছে, হাইড্রোজেন আছে তিনটা, এইখানে হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে একটা। তো এইগুলো হচ্ছে কিন্তু ভাইয়া সংকেত। এইগুলো কি ভাইয়া? এগুলো হচ্ছে সংকেত। আর প্রতীক কোনগুলো মৌলের? যেমন Na, তারপর তোমার কার্বনের C, তারপরে হাইড্রোজেনের H, এইগুলো হচ্ছে কি ভাইয়া? মৌলের প্রতীক। আর এইগুলো হচ্ছে কি? যৌগের সংকেত। আশা করি তোমরা এই প্রতীক আর সংকেতের কনসেপ্টটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এবার আমাদের আলোচ্য বিষয় হচ্ছে পরমাণুর ভেতরের কণা। ভাইয়া একটা পরমাণু আসলে দেখতে কেমন? একটা পরমাণু দেখতে হচ্ছে গোলাকার এইভাবে বা উপবৃত্তাকারও বলা হয়। তো এই হচ্ছে ওর নিউক্লিয়াস। পরমাণুর ভেতরে মানে কেন্দ্রীভূত যে ছোট একটা গোল অংশের মতো তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কি? নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো আসলে ঘূর্ণায়মান। এই নিউক্লিয়াসের চারদিকে অনেকগুলো কি আছে? কক্ষপথ আছে। এই যে নিউক্লিয়াস তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই যে এটা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, এখানে কে কে থাকে? এখানে থাকে প্রোটন আর নিউট্রন। এই নিউক্লিয়াসের ভিতরে ভাইয়া কে কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। একটু লক্ষ্য করো, প্রোটন আর কে থাকে ভাইয়া? নিউট্রন। নিউটন না নিউট্রন, ঠিক আছে। এই হচ্ছে একটা পরমাণুর কেন্দ্রের নিউক্লিয়াসে থাকে। আর বাহিরের কক্ষপথে অসংখ্য ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে। ঠিক আছে, কোথায় ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকে? বাহিরের কক্ষপথে। এইখানে কি থাকে? ইলেকট্রন। ভাইয়া একটা পরমাণুর স্থায়ী মূল কণিকা হচ্ছে তিনটা বা তিন প্রকারের বলা যায়। একটা হচ্ছে ইলেকট্রন, আর একটা হচ্ছে প্রোটন, আর একটা কি? নিউট্রন। তো এবার আমরা এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে বিস্তারিত জানবো। তো
মনে রাখবা এই যে ইলেকট্রনগুলো আছে এইগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে সুনির্দিষ্ট কক্ষপথে এই নিউক্লিয়াসকে কি করে আবর্তন করে। আর নিউক্লিয়াসের ভিতরে কে কে আছে ভাইয়া? নিউক্লিয়াসের ভিতরে আছে প্রোটন আর নিউট্রন। তো এবার আমরা একটু এই প্রত্যেকটা কণা সম্পর্কে ডিটেলসে জানব। আমি তোমাদের একটা ছক করে দিব, ওই ছকটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওই ছক থেকে কিন্তু ভাইয়া প্রশ্ন হবে, ঠিক আছে? তাহলে আমরা এই স্ট্রাকচারটা আশা করি বুঝতে পারছি যে একটা মৌলের বা একটা পরমাণুর কেন্দ্রে কে থাকে, চারপাশে কক্ষপথে কে থাকে, এগুলো আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। তো আমি যেটা বললাম ইলেকট্রন, প্রোটন আর কে নিউট্রন। তো এই ইলেকট্রনের চার্জটা হচ্ছে ভাইয়া ঋণাত্মক বা নেগেটিভ, আর প্রোটনের চার্জ হচ্ছে কেমন? প্রোটনের চার্জ হচ্ছে আমার ধনাত্মক। আর যে তোমার নিউট্রন আছে, নিউট্রনের কোনো চার্জ নেই, এইটা হচ্ছে চার্জ নিরপেক্ষ। তারপর ইলেকট্রনের ভর আছে, প্রোটনের ভর আছে, আধান আছে, এই সব কিছু আমি একটা ছকের মাধ্যমে তোমাদের উঠাই দিচ্ছি। তো এই ছকটা তোমাদের বইতেও আছে, কিন্তু তোমরা আমি যেভাবে পড়াচ্ছি এইভাবে পড়ো। এই যে লক্ষ্য করো, এই ছকটা ভাইয়া পরীক্ষা কিন্তু দিবে, এই ছকটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমরা লিখব কণিকার নাম, মানে তিনটা তো মূল কণিকা, কোনটা কি সামনাসামনি আমরা বৈশিষ্ট্যগুলো লিখব। এটা হচ্ছে কণিকার নাম, মানে এটা কি ইলেকট্রন, প্রোটন না নিউট্রন, ঠিক আছে? এখানে আমরা কি থাকবে, আমাদের এখানে থাকবে কণিকার নাম। তো কণিকার নাম কি কি? ইলেকট্রন, ঠিক আছে? আমি ইংলিশে লিখি সহজে, ইলেকট্রন, ELECTRON, ইলেকট্রন, এখানে ইলেকট্রন। তারপরে কে থাকবে? প্রোটন। তারপরে কে থাকবে? নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আমরা এখানে দেখব প্রতীক। কার প্রতীক আসলে কি? প্রতীক, প্রতীক। এই ঘরে আমরা দেখব তিনজনার প্রতীক। তো দেখো ভাইয়ারা, ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, প্রোটনের প্রতীক হচ্ছে কি ভাইয়া? পি, আর নিউট্রনের প্রতীক হচ্ছে কি ভাইয়া? নিউট্রনের প্রতীক হচ্ছে এন। এই ঘরে আমরা এবার দেখব কি দেখব? আমরা দেখব প্রকৃত আধান বা চার্জ। প্রকৃত আধান বা চার্জ, প্রকৃত আধান অথবা কি? অথবা চার্জ। ভাইয়া মনে রাখবা ইলেকট্রনের প্রকৃত আধান হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা কিন্তু প্রায় দেয়। ইলেকট্রনের প্রকৃত আধান বা চার্জ কত? -1.60 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। এই সি দ্বারা কুলম্ব বোঝায়। আর প্রোটনের প্রকৃত আধান বা চার্জ কত? প্রোটনের প্রকৃত আধান বা চার্জ ইলেকট্রনের সমান কিন্তু বিপরীত, অর্থাৎ এখানে হচ্ছে +1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আর নিউট্রনের প্রকৃত আধান বা চার্জ কত? মনে রাখবা নিউট্রনের প্রকৃত কোনো আধান বা চার্জ নাই। নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ একটা কণা। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে নিচের কোনটি চার্জ নিরপেক্ষ কণা, এইটা হচ্ছে আমার নিউট্রন, ঠিক আছে? এবার আমরা দেখব প্রকৃত ভর কত, কার কত? প্রকৃত ভর, প্রকৃত ভর। ভাইয়া মনে রাখবা ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে 9.110 ইন্টু 10⁻28 গ্রাম। এটা যদি কেজিতে প্রকাশ করো তাহলে আসবে 9.110 ইন্টু 10⁻31 কেজি, ঠিক আছে ভাইয়া? আর প্রোটনের প্রকৃত ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻24, 1.673 ইন্টু 10⁻24 গ্রাম, ঠিক আছে ভাইয়া? তারপরে নিউট্রনের প্রকৃত ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻24 গ্রাম। আশা করি ভাইয়া তোমরা এটা বুঝতে পারছো। তারপর আর একটা টার্ম আছে আপেক্ষিক আধান, ঠিক আছে? আপেক্ষিক আধান, আপেক্ষিক আধান বলতে বোঝায় কার তুলনায় কে কতটুকু আর কি, এইভাবে আর কি আপেক্ষিক আধান। তো ভাইয়েরা মনে রাখবা ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে -1,
প্রোটনের আপেক্ষিক আধান হচ্ছে +1 আর নিউট্রনের আপেক্ষিক আধানও 0, অর্থাৎ নিউট্রনের কোনো আধান নেই। তারপরে ভাইয়া আপেক্ষিক ভরটা আমরা একটু এবার দেখব। আপেক্ষিক ভর ভাইয়া আপেক্ষিক ভরের ক্ষেত্রে মনে রাখবা ইলেকট্রনের আপেক্ষিক ভর কত? 0। ইলেকট্রনের আপেক্ষিক ভর কত ভাইয়া? 0। আর প্রোটনের আপেক্ষিক ভর 1 আর নিউট্রনের আপেক্ষিক ভর 1। এখন কথা হচ্ছে আপেক্ষিক দ্বারা কি বোঝায় ভাইয়া? আপেক্ষিক দ্বারা বোঝায় যে প্রোটন হচ্ছে মানে আপেক্ষিক দ্বারা বোঝায় একটা সাপেক্ষে আর একটা। তো এইখানে প্রোটনের আপেক্ষিক ভর যে 1, এটা দ্বারা কি বোঝায়? মানে ইলেকট্রনের ভর যদি 0 হয় তাহলে প্রোটনের ভরটা কত? 1। আবার এই প্রোটনের ভর তো 1, ঠিক আছে, তো প্রোটন আর নিউট্রনের তোমার প্রকৃত ভরও তো একই প্রায়, তাহলে এই নিউট্রনের ভরটাও কত? 1। এইভাবে আর কি এটা বলা হয়। তো স্পেশালি তুমি যদি ইসের কথা বলো, আপেক্ষিক আধানের কথা বলো, তো সেক্ষেত্রে মনে রাখবা ইলেকট্রনের ক্ষেত্রে আপেক্ষিক আধানটা -1 ধরা হয়, আর প্রোটনের ক্ষেত্রে কি একই জিনিস, জাস্ট ধনাত্মক চার্জযুক্ত প্রোটন, তাহলে প্রোটন হবে কত? +1। আর তোমার এই যে নিউট্রন যেটা আছে ওটা তো প্রকৃত আধান 0, তাহলে আপেক্ষিক আধানটাও কত হবে? 0। অর্থাৎ নিউট্রন হচ্ছে একটা চার্জ নিরপেক্ষ একটা কণা, যার কোনো আধান বা চার্জ নেই। আশা করছি তোমরা এই ছকটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো ভাইয়া এই ছকটা তোমরা অবশ্যই মাথায় রাখবা, কারণ এটি কিন্তু পরীক্ষায় মানে আসে, স্পেশালি MCQতে কিন্তু যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারে এই ছকটা। তো এই ছকটা একটু মাথায় রাখো তোমরা। তো ভাইয়া এইটা তো আমরা বুঝলাম। এবার এই যে পরমাণুর ভেতরে কণা, এটা এখানেই শেষ না, এর ভিতরে আরও কিছু ক্লাসিফিকেশন আছে, যেমন পারমাণবিক সংখ্যা, তারপর ভর সংখ্যা, এইগুলা। তাহলে এবারে আমরা দেখব পারমাণবিক সংখ্যা আসলে ব্যাপারটা কি। পারমাণবিক সংখ্যা ভাইয়া মনে রাখবা, কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা কি বলা হয়? পারমাণবিক সংখ্যা। কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা মানেই হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে এই পারমাণবিক সংখ্যা আমরা ব্যাপারটা বুঝতে পারলাম। প্রোটন কোথায় থাকে ভাইয়া? প্রোটন থাকে কিন্তু নিউক্লিয়াসের ভিতরে। এখন একটা জিনিস সবসময় মাথায় থাকবা, মানে একটা জিনিস তোমাদের সবসময় মাথায় রাখতে হবে, এই জিনিসটা হচ্ছে যে প্রোটন সংখ্যা যত, ওই মৌলের ইলেকট্রন সংখ্যাও কিন্তু তত। মনে রাখবা, কি মনে রাখবা? কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা যত, ওই মৌলের ইলেকট্রন সংখ্যাও কিন্তু ভাইয়া তত। তাহলে আমরা লিখতে পারি প্রোটন সংখ্যা ইকুয়াল টু ইলেকট্রন সংখ্যা। ভাই এটা কিন্তু লেখা যায় যে প্রোটন সংখ্যা সমান হচ্ছে কি? ইলেকট্রন সংখ্যা। তো আমার কোনো একটা মৌলে যদি 11টা প্রোটন থাকে, তাহলে আর ইলেকট্রন সংখ্যাও কত ভাইয়া? 11টা। এই কারণে প্রোটন হচ্ছে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে কি? নেগেটিভ। তো পজিটিভ নেগেটিভ ক্যান্সেল হয়ে ওই মৌলটার কিন্তু চার্জ নিরপেক্ষ হয়ে যায়, অর্থাৎ কেন্দ্রে, কোনো একটা মৌলের কেন্দ্রে যতগুলো প্লাস চার্জ আছে, ঠিক বাইরের কক্ষপথে ততগুলো কি আছে? নেগেটিভ চার্জ আছে। তাহলে প্লাস মাইনাস আকর্ষণের মাধ্যমে কিন্তু এই চার্জটা কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। কিভাবে ক্যান্সেল হয়ে যায়? যতগুলো পজিটিভ চার্জ ততগুলো নেগেটিভ চার্জ, এই দুটোর আকর্ষণের কারণে এক্সট্রা কোনো চার্জ আর অবশিষ্ট থাকে না। এই কারণে কিন্তু পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ হয়। ঠিক আছে, পরমাণু কেমন হয় ভাইয়া? বিদ্যুৎ নিরপেক্ষ হয়। তো এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে এইখান থেকে। তাহলে পারমাণবিক সংখ্যা আমরা শিখলাম যে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা, আবার প্রোটন সংখ্যা যা হবে ইলেকট্রন সংখ্যাও তাই হবে। অর্থাৎ তুমি যদি এইভাবে একটা সংকেত লেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত ভাইয়া? 11। তাহলে এই পারমাণবিক সংখ্যাটা কিন্তু মৌলের বাম পাশে নিচে ছোট করে লেখা হয়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে পারমাণবিক সংখ্যাটা আসলে কি, তোমরা এটা অবশ্যই বুঝতে পারছো। তো এবার তোমরা আমাকে বলো তো যে ক্লোরিন, এটা তো 17 নম্বর, ওর পারমাণবিক সংখ্যা কত? ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ভাইয়া 17। তাহলে ক্লোরিনের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যাও 17। ক্লোরিনের প্রোটন সংখ্যা কত? প্রোটন সংখ্যাও কিন্তু ভাইয়া 17। তাহলে ক্লোরিনের এই পারমাণবিক সংখ্যাটা কিন্তু আমরা এই ক্লোরিনের বাম পাশে নিচের দিকে লিখব, কারণ এইটাই হচ্ছে কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা লেখার নিয়ম। তো এবার আমরা দেখব আরেকটা পার্ট, এই পরমাণুর ভেতরে কণার। তো পারমাণবিক সংখ্যাটা তো আমরা বুঝলাম, এবার বুঝবো আমরা ভর সংখ্যা আসলে কি। ঠিক আছে, ভর সংখ্যার কনসেপ্ট আমরা খুব ভালোভাবে বুঝবো।
তো পারমাণবিক সংখ্যা আমরা বুঝে গেলাম। ও আরেকটা জিনিস মাথায় রেখো, পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? জেড দ্বারা প্রকাশ করা হয়। জেড মানে হচ্ছে পারমাণবিক সংখ্যা, এটা মাথায় রাখবা। তো এবার আমরা আরেকটা টপিক একটু দেখব, এর ভিতরেরই নতুন, মানে আলাদা কোনো টপিক না আর কি, এই টপিকের আন্ডারে একটা টপিক আমরা দেখব, ছোট টপিক। এটা হচ্ছে ভর সংখ্যা। ঠিক আছে ভাইয়া, কি দেখবো আমরা? ভর সংখ্যাটা একটু দেখব। ভর সংখ্যা ভাইয়া মাথায় রাখবা, ভর সংখ্যা হচ্ছে কোনো একটা মৌলের নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল। ভর সংখ্যা ইকুয়াল টু কি? প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে দেখো আমি এখানে লিখি ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। ভর সংখ্যা ইকুয়াল টু কি ভাইয়া? ভর সংখ্যা ইকুয়াল টু হচ্ছে প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবা, ভর সংখ্যাকে এ দিয়ে প্রকাশ করা হয়। কি দিয়ে প্রকাশ করা হয়? এ দিয়ে। তো আমরা যদি একটু সংক্ষেপে লিখি যে এ ইকুয়াল টু, মানে কি ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যাটা প্রকাশ করা হয় পি দ্বারা, আর নিউট্রন সংখ্যাটা প্রকাশ করা হয় এন দ্বারা, অর্থাৎ ভর সংখ্যা এ ইকুয়াল টু পি প্লাস এন। এবার তোমাদের আমি একটা এক্সাম্পল দেখাই। সাপোজ কোনো একটা মৌল, ঠিক আছে, কোনো একটা মৌলের প্রোটন সংখ্যা হচ্ছে আমার 10 আর নিউট্রন সংখ্যা হচ্ছে 11। প্রোটন সংখ্যা 10 কিন্তু নিউট্রন সংখ্যা 11, এমন যদি কোনো একটা মৌল হয় তাইলে ওর ভর সংখ্যা কত হবে? প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল 10 প্লাস 11 মানে কত? 21। তো এবার আমরা একটা বাস্তব এক্সাম্পল দেখি। যে বাস্তব এক্সাম্পলটা হচ্ছে এইভাবে, যে সোডিয়াম আছে, সাপোজ সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 11, আর ওর ভর সংখ্যা দেওয়া আছে কত ভাইয়া? 23 দেওয়া আছে। তো এবার তোমরা আমাকে একটু বলো তো, এই সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা কত এটা বলো। তারপরে তোমরা আমাকে বলো এর প্রোটন সংখ্যা কত? তারপর আমাকে বলবা এই সোডিয়ামটা নিউট্রন সংখ্যা কত। এই টাইপের ম্যাথ কিন্তু তোমাদের আসে, এমসিকিউতে আসে, নিউট্রন সংখ্যা কত। এইটা যদি তুমি বুঝতে পারো, তুমি এই টাইপের যত তোমার কোশ্চেন করুক তুমি সব কিছু পারবা। তো ভাইয়া দেখো, প্রথমে কি চাইছে? আমার ইলেকট্রন সংখ্যা কত এটা চাইছে। তো আমরা জানি কোনো একটা মৌলের পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে এই মৌলটার প্রোটন সংখ্যাটা আগে পেয়ে গেলাম আমরা 11, বেশ ভালো কথা। তারপরে আমরা জানি প্রোটন সংখ্যা যত হয় ইলেকট্রন সংখ্যাও ঠিক ততটাই হয়, যদি না এটা আয়ন হয়ে থাকে। আয়নের ক্ষেত্রে তো একটু আলাদা, এটা পরে শিখবা। তো মনে রাখবা, যদি স্বাভাবিক একটা এইভাবে পরমাণু দেওয়া থাকে, ওইখানে যদি এইখানে তোমার 11 লেখা থাকে, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক মানে সংখ্যা মানে কি? প্রোটন সংখ্যা। তাহলে এই মৌলটার প্রোটন সংখ্যা কত? এই যে 11। এই মৌলটার ইলেকট্রন সংখ্যা কত? 11ই হবে। কারণ কি? কারণ হচ্ছে ইলেকট্রন সংখ্যা আর প্রোটন সংখ্যা তো পরস্পর সমান। তারপরে এখন প্রশ্ন হচ্ছে যে এই মৌলটার আমার নিউট্রন সংখ্যা কত। তো দেখো, নিউট্রন সংখ্যা তো তুমি কিভাবে বের করতে পারো? এখানে ভর সংখ্যাটা দেওয়া আছে, মানে এর ভ্যালু দেওয়া আছে। এর ভিতরে কে কে আছে? প্রোটন সংখ্যা আছে আর নিউট্রন সংখ্যা আছে। তাইলে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা ইকুয়াল টু কত? ইকুয়াল টু হচ্ছে 23। এইখানে আমরা প্রোটন সংখ্যাটা জানি কত? 11। তাহলে আমরা এখানে 11 বসাই, প্লাস এন মানে নিউট্রন সংখ্যা ইকুয়াল টু কত? 23। তাহলে বলো তো ভাইয়া, এন মানে নিউট্রন সংখ্যা, এন ইকুয়াল টু কি আসে? 23 মাইনাস 11, অর্থাৎ কত আসে ভাইয়া? 12। তাইলে এইটার নিউট্রন সংখ্যা কিন্তু আসে আমার 12। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। তাহলে কোনো একটা মৌল যদি দিয়ে বলে যে প্রোটন সংখ্যা এত, নিউট্রন সংখ্যা কত, তোমরা জাস্ট এই সূত্রটা ফেলাবা যে ভর সংখ্যা ইকুয়াল টু প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তাহলে তোমাদের একটা বাসার কাজ দিই, তোমরা এটা করবা এবং আমার কমেন্ট বক্সে জানাবা। তো এইটা একটু লক্ষ্য করো, পটাশিয়াম আছে, ঠিক আছে, পটাশিয়াম কে, এটার পারমাণবিক সংখ্যা হচ্ছে 19, এইটার ভর সংখ্যা হচ্ছে 39। আমার প্রশ্ন হচ্ছে এটার ইলেকট্রন সংখ্যা কত। তারপরে বলবা প্রোটন সংখ্যা কত, তারপরে বলবা নিউট্রন সংখ্যা কত। এই তিনটা
জিনিস তোমরা আসলে এই পটাশিয়ামের এইটা থেকে বের করে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবা। তো ভাইয়া তুমি যদি এইটা বুঝে থাকো তুমি অবশ্যই এটা করে ফেলতে পারবা, একদম হুবহু একই নিয়ম। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এসএসসি পরীক্ষায় দেয়, প্লাস তোমার স্কুলে যত পরীক্ষা দিবা সেখানেও কিন্তু এমসিকিউতে এই কোশ্চেনগুলো তুমি পাবা। তো ভাইয়া আমি কিন্তু এটা মুছে দিচ্ছি। তো মোছার আগে আর একটা কথা এটা তোমাদের বলি যে একটা মৌলের সংকেত যদি এক্স হয় তাহলে তার পারমাণবিক যে সংখ্যা আছে ওইটা তো আমরা জেড দ্বারা প্রকাশ করি। পারমাণবিক সংখ্যাটা লিখবা ঠিক নিচের দিকে বাম সাইডে, ঠিক আছে, এই যে এই জায়গায় লিখবা। আর ভর সংখ্যা তো এ লিখবা কি উপরের দিকে, ঠিক আছে, উপরে বাম সাইডে উপরের দিকে লিখবা ভর সংখ্যাটা। আর যদি আয়ন থাকে প্লাস বা মাইনাস সেটা তো ডাউন সাইডে। আর সংখ্যা কয়টা, যেমন Cl2 H2 ওটা তো এইখানে লেখা হয় ডান সাইডে নিচের দিকে। তো এইগুলো একটু মাথায় রেখো, এগুলো হচ্ছে বেসিক আলোচনা আর কি। তো এরপরে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট পড়বো, এখানে থাকবে পরমাণু মডেল, ঠিক আছে। আমরা তো এইটা শেষ করে ফেললাম যে পরমাণুর ভিতরের কণা, এইটার ভিতরে যত বেসিক ছিল যা ছিল আমরা শেষ করে ফেলছি। এবারে আমরা দেখব পরমাণু মডেল। তো আমি এইটা মুছে দিচ্ছি, তোমরা অবশ্যই নোট করবা, নোট করে গ্রুপে পোস্ট করবা ইনশাল্লাহ, ভালোভাবে নোট করবা। আমি তো বোর্ডে লিখতেছি দেখি আমার হাতে লাগা খুব একটা ভালো হচ্ছে না, তো অবশ্যই এইটা নোট করবা তোমরা। এবারে আমরা দেখব পরমাণু মডেল। এই পরমাণু মডেলের ভিতরে দুইটা মডেল আছে, একটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল আর দ্বিতীয়টা হচ্ছে বোরের পরমাণু মডেল। তো এই পর্যায়ে আমরা দেখব রাদারফোর্ডের পরমাণু মডেলটা, অর্থাৎ এটা আমরা আগে দেখব তারপরে দেখব বোরের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেল রাদারফোর্ড 1911 সালে দিয়েছে, ঠিক আছে। পরমাণুর গঠন সম্পর্কে রাদারফোর্ড 1911 সালে একটা প্রস্তাব করছে, ওই গঠনটাই বা ওই তোমার প্রস্তাবনাটাই রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত, ঠিক আছে ভাইয়া। তো আমি এইখানে একটা সিম্পল একটা মডেলের মতো আঁকছি, তো তোমরা জাস্ট এইটার দিকে লক্ষ্য করবা এবং আমি যা যা বলি সেটা শুনবা, ঠিক আছে। তাও তোমাদের একটু মেইন বুকটা রিডিং পড়া লাগবে। তো রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা আছে সেখানে প্রথম পয়েন্টে বলা আছে প্রত্যেকটা পরমাণুর এক একটা কেন্দ্র আছে। কি বলছি ভাইয়া? প্রতিটা পরমাণুর এক একটা কেন্দ্র আছে। প্রতিটি পরমাণুর এক একটি কেন্দ্র আছে। ভাই দেখো তো, এইটা যদি এটা পরমাণু হয় তাহলে এইটা হচ্ছে তার কেন্দ্র। এই কেন্দ্রের নাম তিনি দেন নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম তিনি কি দিয়েছেন? কেন্দ্রের নামটা দিয়েছেন নিউক্লিয়াস, ঠিক আছে। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আর নিউট্রন থাকবে। কে কে থাকবে ভাইয়া? নিউক্লিয়াসের ভিতরে থাকবে প্রোটন আর নিউট্রন, আর নিউক্লিয়াসের বাহিরে কক্ষপথে ইলেকট্রন আবর্তন করবে। আশা করি তোমরা প্রথম পয়েন্টটা বুঝতে পারছো। তো প্রথম পয়েন্টটা মাথায় রাখবে এইভাবে যে প্রত্যেকটা পরমাণুর এক একটা কেন্দ্র আছে, এই কেন্দ্রের নাম তিনি দিয়েছেন নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভেতরে আছে প্রোটন এবং নিউট্রন, আর নিউক্লিয়াসের বাহিরের কক্ষপথে ইলেকট্রন আবর্তন করতেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম পয়েন্টটা। তারপরে দ্বিতীয় পয়েন্টে বলছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াস কেমন ভাইয়া? নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, ঠিক আছে। তাহলে দ্বিতীয় পয়েন্ট, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। আর একটা জিনিস মাথায় রাখবা, নিউক্লিয়াসের বাহিরে এবং পরমাণুর ভেতরে অধিকাংশ স্থানই ফাঁকা। কি বলছে আরও? এইটার সাথে আরও কথা বলছে যে নিউক্লিয়াসের বাহিরে, অর্থাৎ নিউক্লিয়াসের বাহিরে হচ্ছে এইটা, এবং পরমাণুটার ভেতরের অধিকাংশ জায়গায় কেমন ফাঁকা। তো তুমি একটু দেখো তো, এই পরমাণুটার বেশিরভাগ জায়গায় ফাঁকা না? তাহলে এই কথাটাও কিন্তু বলছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং নিউক্লিয়াসের বাহিরে এবং পরমাণুর ভিতরের বেশিরভাগ জায়গায় কেমন ফাঁকা। আশা করি তোমরা দ্বিতীয় পয়েন্টটাও বুঝতে পারছো। তাহলে তৃতীয় পয়েন্টে সে কি বলছে? তৃতীয় পয়েন্টে বলছে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ সমূহ যেভাবে ঘোরে, পরমাণুতেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো সেইভাবে ঘোরে। কি বলছি ভাইয়া? সৌরজগতে, অর্থাৎ সৌরজগতের সাথে এইটার তুলনা করছে যে সৌরজগতে গ্রহসমূহ সূর্যকে কেন্দ্র করে বা নক্ষত্রকে কেন্দ্র করে যেভাবে আবর্তন করে বা ঘোরে,
ইলেকট্রনগুলো তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে বা ঘোরে। ঠিক আছে, তাহলে আমি এখানে সংক্ষেপে লিখি যে সৌরজগতের সাথে তুলনা, সৌরজগতের সাথে তুলনা। তাহলে এই হচ্ছে আমাদের তৃতীয় পয়েন্ট। চতুর্থ পয়েন্টে বলছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক প্রকার আকর্ষণ বল আছে। কি বলছে ভাইয়া? ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী এবং এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেরকম সূর্যের চারদিকে ঘুরে, ইলেকট্রন তেমনি নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। অর্থাৎ এই কেন্দ্রে কে থাকে? প্রোটন থাকে আর নিউট্রন থাকে। তো প্রোটনের চার্জটা কেমন? প্রোটনের চার্জটা হচ্ছে ভাইয়া পজিটিভ। আর বাহিরের কক্ষপথে যে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান আছে তাদের চার্জ কেমন? তাদের চার্জটা হচ্ছে নেগেটিভ। তাহলে পজিটিভ আর নেগেটিভ পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের কারণে একটা কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয়। তো ওইটা দ্বারা তিনি বলছে যে পৃথিবী যেমনই করিয়া কেন্দ্রমুখী বলের প্রভাবে সূর্যের চারদিকে ঘূর্ণায়মান থাকে, ইলেকট্রনগুলো তেমনি ওই কেন্দ্রমুখী বলের কারণে তোমার ওই নিউক্লিয়াসের চারদিকে ঘুরে। ঠিক আছে, এইটা কিন্তু ডি নাম্বারে বলছে বা তোমার 4 নম্বরে বলছে। তো এটা তোমরা একটু জাস্ট মাথায় রেখো। তো ভাইয়েরা, রাদারফোর্ডের পরমাণু মডেলের কিন্তু সীমাবদ্ধতা আছে, আবার কিছু সাফল্য আছে। চলো আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা এবং সাফল্যগুলো ধীরে ধীরে দেখি। তো আমি এটা মুছে দিচ্ছি। তো তোমরা যদি চাও উঠাই নিতে পারো, এবং উঠাই নিলে আসলে তোমার পড়াটা খুব ভালোভাবে কভার হবে। তাহলে এবারে আমরা দেখব রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা দেখব আমরা, অর্থাৎ কি কি ভুল আছে। রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ভাইয়া, প্রথমে যেই সীমাবদ্ধতাটা এটা হচ্ছে এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণাই দিতে পারেনি। রাদারফোর্ডের পরমাণু মডেল ইলেকট্রন যে ঘুরবে যে কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। তাহলে আমি সংক্ষেপে লিখতে পারি যে কক্ষপথের আকার সম্পর্কে কোনো ধারণা দেননি। কক্ষপথের আকার বা আকৃতি সম্পর্কে কোনো ধারণা দেননি। অর্থাৎ তোমার ইলেকট্রনগুলো যে কক্ষপথটা কেন্দ্র করে ঘুরবে, ওই কক্ষপথটা কি গোলাকার হবে নাকি উপবৃত্তাকার হবে না অধিবৃত্তাকার হবে, কেমন হবে, এই বিষয়ে কিন্তু রাদারফোর্ড তার পরমাণু মডেলে কোনো কথাই বলেননি। দ্বিতীয়ত হচ্ছে সৌরজগতের সূর্য ও গ্রহগুলোর মাঝে সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ থাকে না। সৌরজগতে এই যে সূর্য আর এই যে গ্রহ উপগ্রহগুলো যে ঘোরে, এদের মধ্যে কিন্তু কোনো ধনাত্মক বা ঋণাত্মক চার্জ থাকে না, তারপরও ঘুরে। কিন্তু ইলেকট্রন আর তোমার নিউক্লিয়াস এদের মধ্যে কিন্তু চার্জ থাকে। যেমন নিউক্লিয়াসের চার্জটা হচ্ছে ধনাত্মক আর ইলেকট্রনের চার্জটা হচ্ছে ঋণাত্মক। তাহলে এই যে তোমার অচার্জিত বস্তুগুলোর সাথে একটা চার্জিত বস্তুর যে তুলনা করা হয়েছে, তাহলে এই ব্যাপারটা কিন্তু আসলে সঠিক না। দ্বিতীয় সীমাবদ্ধতা তাইলে কি? দ্বিতীয় সীমাবদ্ধতাটা হচ্ছে চার্জিত বস্তুর সাথে অচার্জিত বস্তুর তুলনা, অর্থাৎ নিউক্লিয়াস এবং ইলেকট্রনের সাথে সৌরজগতের অচার্জিত গ্রহ নক্ষত্রের সাথে তুলনা। তাহলে সংক্ষেপে লেখা যায় চার্জিত বস্তুর সাথে অচার্জিত বস্তুর তুলনা। অচার্জিত বস্তুর তুলনা, এটা করাটা আসলে ঠিক হয় না, এটা একটা তার সীমাবদ্ধতা। ভাইয়া, তৃতীয় সীমাবদ্ধতাটা কি আসলে? তৃতীয় সীমাবদ্ধতা হচ্ছে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রনগুলো আসলে কিভাবে নিউক্লিয়াসের চারদিকে আবর্তন করবে এই সম্পর্কে কোনো ধারণা কিন্তু তিনি দেননি। মানে ইলেকট্রনগুলো যদি কোনো একটা পরমাণুর ইলেকট্রন যদি একের চেয়ে বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই পরমাণুতে ইলেকট্রনগুলো কিভাবে আবর্তন করবে, মানে তোমার একটা কক্ষপথেই কি সবগুলো ইলেকট্রন থাকবে নাকি একটা কক্ষপথে একটা তার পরবর্তীতে দুইটা এইভাবে থাকবে, মানে কিভাবে ইলেকট্রনগুলো আসলে সজ্জিত থাকবে কক্ষপথে সেই সম্পর্কে কোনো ধারণা কিন্তু তিনি দেননি। তাহলে এইটা তার একটা বড় সীমাবদ্ধতা।
তারপরে আর একটা পয়েন্ট আছে, এটা হচ্ছে ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বক তত্ত্ব মতে, ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে কোনো একটা চার্জিত বস্তুকে বা কোনো একটা ধনাত্মক একটা আয়নকে যদি এটা ঋণাত্মক আয়ন কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে তার পথটা, আবর্তনের পথটা ক্রমশ ছোট হতে হতে একদম নিউক্লিয়াসের উপরে পতিত হওয়ার কথা। মানে ইলেকট্রন যদি নিউক্লিয়াসকে কেন্দ্র করে আবর্তন করে, তার মানে কি, একটা চার্জিত মানে একটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট একটা কণা একটা ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে কেন্দ্র করে ঘুরতেছে, তাহলে এইটা যদি হয়, তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে হওয়ার কথা কি, যে এই পথটা ক্রমশ ছোট হতে হতে একদম এই ধনাত্মক চার্জের উপরে এই ঋণাত্মক চার্জটা পতিত হওয়ার কথা, কিন্তু বাস্তবে কিন্তু সেরকম ঘটে না। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব মতে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কিন্তু সঠিক নয়। তাহলে এইগুলোই ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের সীমাবদ্ধতা। ঠিক আছে ভাইয়া, তো আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। তো এবার আমি এটা মুছে দিচ্ছি, এবারে আমরা দেখব বোরের পরমাণু মডেল। ঠিক আছে ভাইয়া, বোরের পরমাণু মডেলগুলো আমরা দেখব। তো তোমরা আমার সাথে ক্লাসটা করতে থাকো, আমি তোমাকে কথা দিচ্ছি তুমি এই চ্যাপ্টার ইনশাল্লাহ আর একজনকে শিখাতে পারবা। তো স্কিপ করো না ভিডিওটা, পরীক্ষায় কিন্তু এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়, প্লাস এই চ্যাপ্টারের বেসিক যদি তোমার না থাকে তুমি কিন্তু কেমিস্ট্রি কোনোভাবেই তুমি ভালো লাগাইতে পারবা না, কোনোভাবেই তুমি ভালো পারবা না কেমিস্ট্রি। এবারে আমরা দেখব বোরের পরমাণু মডেল। 1913 খ্রিস্টাব্দে বিজ্ঞানী নিলস বোর রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে সংশোধন করে একটা পরমাণু মডেল প্রস্তাব করেন। ওই পরমাণু মডেলটাকে আমরা বলি নিলস বোরের পরমাণু মডেল। ভাইয়েরা, রাদারফোর্ডের পরমাণু মডেলে তোমরা জানো কিছু সীমাবদ্ধতা ছিল, তো বোরের পরমাণু মডেলে ওই সীমাবদ্ধতাগুলোকে সে কী করছে, ওইগুলো সমাধান করার মাধ্যমে একটা পরমাণু মডেল সে দাঁড় করাইছে আর কি। তো বোরের পরমাণু মডেলের প্রথম স্বীকার্যটা বা প্রথম পয়েন্টটা হচ্ছে, পরমাণুতে ইলেকট্রনগুলো যে কোনো কক্ষপথে চাইলেই ইচ্ছামতো ঘুরতে পারে না। ইলেকট্রন সমূহ নির্দিষ্ট কিছু বৃত্তাকার কক্ষপথে আবর্তিত। মানে কোনো একটা পরমাণুতে ইলেকট্রন তো অনেকগুলো থাকে, এক বা একাধিক ইলেকট্রন থাকে, তো ইলেকট্রনগুলো চাইলেই যে কোনো কক্ষপথে যে কোনোভাবে ঘুরতে পারে না, নির্দিষ্ট কিছু বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো কী করে ভাইয়া, আবর্তন করে। ঠিক আছে, তাহলে ওই কক্ষপথগুলোকে তিনি নাম দেন অরবিট। ঠিক আছে, অরবিট বা শেল বা প্রধান শক্তিস্তর। তো ওই অরবিট বা শেল বা প্রধান শক্তিস্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে ভাইয়া, এন দ্বারা প্রকাশ করা হয়। আবার এন এর মান আবার কয়েক ভাগে ভাগ করা যায়, যেমন কে এল এম এন, এইভাবে কে এল এম এন। কে মানে প্রধান শক্তিস্তর ক্ষেত্রে 1 নম্বর শক্তিস্তর, এল মানে 2 নম্বর, এম মানে 3 নাম্বার, এন মানে 4 নাম্বার। এভাবে কিন্তু সে আসলে বিভক্ত করে গেছে যে শেলগুলোকে এইভাবে কে এল এম এন, এইভাবে মোটামুটি 7-8টা পর্যন্ত যাওয়া যায়। ঠিক আছে, কারণ সর্বোচ্চ তো 8টা শক্তিস্তর থাকতে পারে পরমাণুতে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ভাইয়া বোরের পরমাণু মডেলের প্রথম স্বীকার্য। দ্বিতীয় যে তোমার পয়েন্ট আছে বোরের পরমাণু মডেলে, ওইটা হচ্ছে কোনো একটা ইলেকট্রন যখন একটা কক্ষপথে আবর্তন করে, কোনো একটা ইলেকট্রন যখন কোনো একটা কক্ষপথে আবর্তন করে, তখন তার কৌণিক ভরবেগ থাকে। কৌণিক ভরবেগ mvr = nh/2π। কৌণিক ভরবেগের সূত্র হচ্ছে mvr = nh/2π। তোমরা জানো ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল। তাহলে কৌণিক ভরবেগ কিভাবে আসে? কৌণিক ভরবেগ আসে এই যে বৃত্তাকার কক্ষপথে যেহেতু আবর্তন করে, তাহলে সেক্ষেত্রে তোমার ভরবেগটা হয় কৌণিক ভরবেগ। ওই রৈখিক ভরবেগের সাথে তুমি যদি একটা ব্যাসার্ধ গুণ করো, যেই কক্ষপথে ঘুরতেছে, যেই বৃত্তাকার কক্ষপথে ঘুরতেছে, তার ওইটা হয়ে যায় কি ভাইয়া, কৌণিক ভরবেগ। তাহলে বোরের স্বীকার্য মতে বা বোরের পরমাণু মডেলের দ্বিতীয় পয়েন্ট অনুযায়ী কৌণিক ভরবেগ, কৌণিক কোনো একটা ইলেকট্রনের কৌণিক ভরবেগ, এটারে প্রকাশ করা যায় এইভাবে, mvr = nh/2π। nh/2π, যেখানে m মানে হচ্ছে ইলেকট্রন এর ভর। এই ইলেকট্রনের ভর কত? 9.11 × 10⁻31 kg। ভি মানে কি? ইলেকট্রন এর বেগ। তারপরে আর মানে কি ভাইয়া? আর মানে এই যে দেখো, ইলেকট্রনটা যেই কক্ষপথে ঘুরতেছে তার ব্যাসার্ধ। আর মানে কি? ইলেকট্রনটা যেই কক্ষপথে ঘুরতেছে তার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এই আর মানে হচ্ছে ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ। তারপর এই যে এন মানে কি? কততম কক্ষপথে ঘুরতেছে, কততম কক্ষপথে ইলেকট্রনটা ঘুরতেছে। তো
তুমি যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করবা ওই ইলেকট্রনটা কততম কক্ষপথে ঘুরতেছে। আমি যদি এখানে একটা ইলেকট্রন দিয়ে বলি যে এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করো, তাহলে এই ক্ষেত্রে এন এর মান কত আসবে? এই যে 1 2 2 আসবে। তারপর আরও একটা কক্ষপথ যদি দিই, সেখানে একটা ইলেকট্রন থাকলে ওইটার জন্য আসবে 3, অর্থাৎ এন মানে হচ্ছে কততম কক্ষপথ সেটা। আর এইচ মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। ভাইয়া এইচ মানে কি? প্লাঙ্কের ধ্রুবক। এই মানটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, 6.673 × 10⁻⁻34। এইটা তোমাদের একটু মাথায় রাখতে হবে, প্লাঙ্কের ধ্রুবকের মানটা। ঠিক আছে, তো এই ছিল ভাইয়া কৌণিক ভরবেগের সূত্রটা। এই কৌণিক ভরবেগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এসএসসি পরীক্ষার জন্য, বা তুমি যদি তোমার স্কুলের অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা যেই পরীক্ষাই দাও না কেন ভাই, এই কৌণিক ভরবেগের সূত্রটা খুব ভালোভাবে মাথায় রাখবা। এখান থেকে তোমার যে কোনো কিছু নির্ণয় করতে বলতে পারে, সব কিছু দেওয়া আছে। তোমার বলছে ওই ইলেকট্রনের বেগ কত, তাইলে তুমি ভি এই পেশে রাখবা, বাকি সব ওই পেশে পাঠাবা। সব কিছু দেওয়া আছে। তোমার বলছে ইলেকট্রনটা কোন কক্ষপথে গতিশীল বা কোন কক্ষপথে আবর্তন করতেছে, তো সেক্ষেত্রে কি করবো ভাইয়া, তুমি এন রাখবা স্থির, বাকি সব কিছু ওই পেশে পাঠাই দেবা, এন এর ভ্যালুটা তুমি পেয়ে যাবা। ঠিক আছে, তো এইভাবে এই সূত্রটা থেকে ম্যাথ আসতে পারে। আর যদি ডাইরেক্ট বলে তোমাকে যে কৌণিক ভরবেগ কত, সেক্ষেত্রে তুমি শুধুমাত্র লিখবা mvr = ns/2π। এই mvr মানেই হচ্ছে কৌণিক ভরবেগ। এই mvr টোটালটা মিলেই আমরা বলি এটাকে কি? কৌণিক ভরবেগ। এটাকে এল দ্বারাও প্রকাশ করা হয় কিছু ক্ষেত্রে, অর্থাৎ এল = লেখা যায় mvr লেখা যায় ns/2π। ঠিক আছে, তো এই সূত্রটা তোমরা অবশ্যই খুব ভালোভাবে মাথায় রাখবা। তো এই হচ্ছে আমার বোরের পরমাণু মডেলের দ্বিতীয় স্বীকার্য। তারপরে এইখানে আরও একটু জিনিসপত্র তোমাদের সাথে আমার একটু শেয়ার করা লাগবে। যেমন কোনো একটা ইলেকট্রন যখন স্থির কক্ষপথে আবর্তন করতে থাকে তখন কিন্তু তার শক্তির শোষণ বা বিকিরণ ঘটে না। কিন্তু কোনো একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ওঠে তখন কি করে? শক্তির শোষণ করে, অর্থাৎ শক্তি সঞ্চয় করে, তারপর উপরের শক্তি স্তরে যায়। কি বলছি ভাইয়া? কোনো একটা ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তরে থাকে তখন সে কি করে? শক্তি সঞ্চয় কইরা তারপরে উপরের শক্তি স্তরে যায়, অর্থাৎ উপরের শক্তি স্তরে যেতে হলে তাকে শক্তি শোষণ করে নিজের ভিতরে রাখতে হবে, যাতে সে জাম্প করে উপরের শক্তি স্তরে যেতে পারে। আবার কোনো একটা ইলেকট্রন চাইতেছে যে আমি উপরের শক্তি স্তরে থাকবো না, আমি লাফ দিয়ে নিচে শক্তি স্তরে চলে যাব, তো সেক্ষেত্রে কি করতে হবে? তার শক্তি ছেড়ে দিতে হবে, অর্থাৎ পরিবেশে শক্তিটা ছেড়ে দিতে হবে, তারপরে সে নিচে শক্তি স্তরে যেতে পারবে। অর্থাৎ এই যে একটা ইলেকট্রন তুমি দেখতে পাচ্ছ, ও আছে কততম কক্ষপথে? দ্বিতীয় কক্ষপথে। ও যদি চাই প্রথম কক্ষপথে যেতে, তাহলে আর কি করা লাগবে? শক্তি ছেড়ে দেওয়া লাগবে। কারণ কি? কারণ শক্তি ছেড়ে দেওয়া লাগবে এই কারণে, কারণ ও নিম্নতর শক্তি স্তরে যেতে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, আশা করি বুঝতে পারছো। এইখানে একটা সূত্র আছে, একটু মাথায় রাখবা, যে শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ E = h নিউ। E = কি ভাইয়া? h নিউ h c/λ। E = h নিউ h c/λ। মনে রাখবা, ই মানে হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তি। ই মানে কি ভাইয়া? ই মানে হচ্ছে শোষিত বা বিকিরিত শক্তি। তারপর এইচ মানে প্লাঙ্কের ধ্রুবক, আগেই লিখছি আমি। আর নিউ মানে কি? শোষিত বা বিকিরিত শক্তির কম্পাঙ্ক। তোমরা ফিজিক্সে এটাকে তোমরা এফ দ্বারা প্রকাশ করছো কম্পাঙ্ক করে, এর একক কিন্তু হার্টস বা পার সেকেন্ড। আর এই h/λ, ল্যামডা মানে তরঙ্গ দৈর্ঘ্য। ল্যামডা মানে কি ভাইয়া? তরঙ্গ দৈর্ঘ্য। আর সি মানে আলোর বেগ। তোমরা জানো আলোর বেগ কত ভাইয়া? আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। 3 × 10⁸ মিটার/সেকেন্ড। তো ভাইয়া এইটা হচ্ছে তোমার এই সূত্র, এটা মাথায় রাখবা। এবং মনে রাখবা, ইলেকট্রন যখন উচ্চতর শক্তিস্তর থেকে নিম্নতর শক্তিস্তরে যায়, অথবা নিম্নতর শক্তিস্তর থেকে উচ্চতর শক্তিস্তরে যায়, তখন কিন্তু এক ধরনের বর্ণালীর সৃষ্টি হয়। তখন কি সৃষ্টি হয় ভাই? এক ধরনের বর্ণালীর সৃষ্টি হয়। এই বর্ণালীর ব্যাখ্যা কিন্তু বোরের পরমাণু মডেলের সাহায্যে দেওয়া সম্ভব। রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে কিন্তু বর্ণালীর ব্যাখ্যা দেওয়া সম্ভব না, কিন্তু নিলস বোরের পরমাণু মডেল অনুযায়ী 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুসমূহের বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। তাহলে এই হচ্ছে আমার বোরের পরমাণু মডেল। ঠিক আছে ভাইয়া, এই হচ্ছে আমার বোরের পরমাণু মডেল। তো বোরের পরমাণু মডেল আমরা শিখলাম। বোরের পরমাণু মডেলের সাফল্যগুলো কি? বোরের পরমাণু মডেল তো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলোকে কি করছে? দূরীভূত করে তারপরে আবির্ভাব ঘটছে বোরের পরমাণু মডেলের। তো বোরের পরমাণু মডেলের কিন্তু সাফল্য আছে। ঠিক আছে, বোরের পরমাণু মডেলে তোমার
ইলেকট্রন যে কক্ষপথগুলো আবর্তন করে ওই কক্ষপথের আকৃতি সম্পর্কে ধারণা দেওয়া আছে যে ওই আকার বা আকৃতি হচ্ছে বৃত্তাকার। একটু আগে আমি বলছি বোরের কক্ষপথগুলো কেমন ভাইয়া, বৃত্তাকার। রাদারফোর্ড কিন্তু এই কক্ষপথ সম্পর্কে কোনো আইডিয়া দেয় নাই, কিন্তু বিজ্ঞানী বোর বলছে যে বৃত্তাকার নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তনশীল। তাহলে এটা হচ্ছে বোরের পরমাণু মডেলের একটা সাফল্য যে উনি বলে গেছে যে কিভাবে মানে কীরকম কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তনশীল থাকবে। তারপরে দ্বিতীয় যে সাফল্য হচ্ছে এইটা হচ্ছে দেখো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে আমরা কিন্তু আসলে জানতে পারি না যে কোনো একটা ইলেকট্রন যদি শক্তি শোষণ বা বিকিরণ করে উপরের কক্ষপথে বা নিম্ন শক্তি স্তরে চলে আসে তখন কি শক্তির তোমার যে এই শোষণ বা বিকিরণের ফলে যে বর্ণালীর সৃষ্টি হয় এই বর্ণালী সম্পর্কে কোনো ধারণা কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে পাওয়া যায় না। কিন্তু বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেল অনুসারে কিন্তু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। ঠিক আছে, তাহলে এই বর্ণালীর কনসেপ্টটাও কিন্তু বিজ্ঞানী নিলস বোরের পরমাণু মডেল থেকে আসছে, এটা হচ্ছে তার একটা সাফল্য। তো ভাইয়া এই যে তোমার বোরের পরমাণু মডেল এটা আসলে রাদারফোর্ডের পরমাণু মডেলের একটা মডিফাইড ভার্সন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে সাফল্য। তারপর তোমার রাদারফোর্ডের পরমাণু মডেল আর বোরের পরমাণু মডেল তুলনা করলে বোরের পরমাণু মডেলটাই আসলে বেশি আধুনিক বা বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বোরের পরমাণু মডেলের আর একটা সাফল্য। তো আবার আরেকটা বিষয় হচ্ছে কি বোরের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতাও কিন্তু আছে। বোরের পরমাণু মডেলের কিছু সীমাবদ্ধতা কিন্তু আছে, ওই সীমাবদ্ধতাগুলো আমরা একটু দেখি। তো আমি যেটা বললাম যে বোরের পরমাণু মডেল অনুসারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বা আয়নের কি করা যায়, পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায়, কিন্তু একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বা আয়নের মানে বর্ণালী কেমন হবে এই বিষয়ে কিন্তু কোনো ধারণা বোরের পরমাণু থেকে পাওয়া যায় না। তাহলে আমি যদি একটা তোমার মানে আয়ন লেখি ভাবে হিলিয়াম প্লাস, এটা দ্বারা কি বোরের পরমাণু মানে বোরের পরমাণু মডেল দ্বারা কি এইটার বর্ণালী ব্যাখ্যা করা যায়? হ্যাঁ যায়, কারণ কি হিলিয়ামের থাকে 2, হিলিয়াম প্লাস মানে কি এখানে একটা ইলেকট্রন আছে, তার মানে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী বোরের পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা করা যায়। তারপরে আবার আরেকটা যদি আমি লিখি লিথিয়াম প্লাস, এইটার পারমাণবিক বর্ণালী কি বোরের পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা করা যায়? না ভাই যায় না, কারণ লিথিয়াম হচ্ছে 3 নম্বর, মানে ওর পারমাণবিক সংখ্যা 3, তার মানে ওর ইলেকট্রন 3টে আছে, একটা ছেড়ে দিয়েছে মানে কি ওর 2টে আছে। তো 2 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে ব্যাখ্যা করা সম্ভব নয়। তাহলে এইটার বর্ণালী বোরের পরমাণু মডেল দিয়ে ব্যাখ্যা করা যায় না। তারপর আমি যদি লিখি লিথিয়াম 2 প্লাস, এইটার বর্ণালী কি বোরের মডেল অনুসারে ব্যাখ্যা করা যায়? হ্যাঁ ভাইয়া যায়, কারণ কি, কারণ লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে 3টা, 2টা ছেড়ে দিলে ওর ভিতরে কয়টা ইলেকট্রন আছে? 1টা ইলেকট্রন আছে। তার মানে বোরের পরমাণু মডেলের সাহায্যে এই 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের কিন্তু বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব। তো আশা করি তোমরা বোরের পরমাণু মডেলের এই বর্ণালীর কনসেপ্টটা ধরতে পারছো। এইখান থেকে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষায় এমসিকিউতে অবশ্যই প্রশ্ন আসবে। তাহলে দেখো আরও কিছু সীমাবদ্ধতা আছে। তো সীমাবদ্ধতার ভিতরে আমরা জাস্ট একটা জানলাম যে 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করা যায়, আর বহু ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব না বোরের সাহায্যে। আর একটা সীমাবদ্ধতা কি, তো বোর বলে গেছেন যে ইলেকট্রনগুলো শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথেই আবর্তন করবে, বৃত্তাকার স্থির কক্ষপথে ইলেকট্রন সমূহ আবর্তন করবে। কিন্তু গবেষণায় দেখা গেছে যে শুধুমাত্র বৃত্তাকার না, উপবৃত্তাকার কক্ষপথেও কিন্তু ইলেকট্রনগুলো আবর্তন করতে পারে, উপবৃত্তাকার কক্ষপথেও কিন্তু ইলেকট্রন সমূহ আবর্তন করে থাকে। তো এটাও কিন্তু বোর পরমাণু মডেলের একটা সীমাবদ্ধতা, কারণ উনি বলে গেছিলেন বৃত্তাকার কক্ষপথের কথা শুধুমাত্র। তারপরে আরেকটা কথা বলা যায় যে বর্ণালী যখন সৃষ্টি হয় তখন একটা রেখা পাওয়ার কথা, বর্ণালী যখন সৃষ্টি হয় তখন একটা রেখা পাওয়ার কথা বোরের পরমাণু মডেল অনুসারে, কিন্তু উন্নত যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা করে দেখা গেছে এই একটা রেখা আবার অনেকগুলো রেখায় বিভক্ত। ঠিক আছে, একটা রেখাই আবার কি অনেকগুলো রেখায় বিভক্ত। এইটার কারণ কিন্তু বোরের পরমাণু মডেল অনুসারে পাওয়া যায় না। তো ভাইয়ারা এই ছিল বোরের পরমাণু মডেল, তারপরে বোর পরমাণু মডেলের সাফল্য, বোর পরমাণু মডেলের সীমাবদ্ধতা, সব কিছু কিন্তু এখানে কমপ্লিট করে দিলাম এই বোরের পরমাণু মডেলের। ঠিক আছে, তো এবার আমরা নেক্সট টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক ইলেকট্রন বিন্যাস, এইটা আমরা শিখবো এবং এমনভাবে শিখাবো যে এর থেকে সহজে তোমাদের আর কেউ শিখাবে না।
ইলেকট্রন বিন্যাস রসায়নের সবথেকে ইম্পর্টেন্ট টপিক। ভাইয়া আজকে তোমাকে আমি এই ইলেকট্রন বিন্যাস এত সহজভাবে শিখাবো যে তুমি তো নিজে বুঝবাই, তুমি ইনশাল্লাহ অন্য আরও অনেকজনকে শিখাইতে পারবা। তো ইলেকট্রন বিন্যাস এই টপিকটার উপর ইউটিউবে বেশ কয়েকটা ভিডিও আছে। তো কারো ভিডিওই আমার পছন্দ হয় না এইভাবে যে সব থেকে সহজ নিয়মে ইলেকট্রন বিন্যাস এইভাবে শেখা যায়। তো ভাইয়া এত কমপ্লেক্স কিচ্ছু করবো না, একদম ডাল ভাতের মতো তোমার মুখে তুলে দেবো, ইনশাল্লাহ তুমি একদম কমপ্লিটলি বুঝতে পারবা, কোথাও তোমার বিন্দুমাত্র সমস্যা থাকবে না। তো দেখো ইলেকট্রন বিন্যাস আমরা ক্লাস 8-এ কীভাবে ইলেকট্রন বিন্যাস করতাম, 2n² সূত্র দিয়ে। কিভাবে করতাম? 2n² সূত্র দিয়ে। এর মানে হচ্ছে কক্ষপথ সংখ্যা। তো n এর মান 1, মানে প্রথম কক্ষপথে আমার কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2 × 1² মানে কয়টা? 2টা। দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? 2 × 2² মানে হচ্ছে 8টা। তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ থাকতে পারবে 2 × 3² মানে হচ্ছে আমার 18টা। তো এইভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটা করতাম। এর সাহায্যে সাপোজ আমরা যদি এটা মৌল নিই, এইভাবে সোডিয়াম হচ্ছে 11 নম্বর। তো সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস এইভাবে করতাম, 2 8 10 আর 1 11। ব্যাস আমার সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কমপ্লিট। তো এইভাবে আমরা ক্লাস 8-এ করতাম। তো এইভাবে করা যায়, কত পর্যন্ত করা যায়? আর্গন পর্যন্ত করা যায়। আর্গনের পরে যতগুলো মৌল আছে তার জন্য কিন্তু এই প্রসেসটা প্রযোজ্য না। যেমন আমি পটাশিয়ামের কথা বলি বা ক্যালসিয়ামের কথা বলি। ক্যালসিয়াম হচ্ছে 20 নম্বর, মানে তোমার পারমাণবিক সংখ্যা হচ্ছে 20। তাহলে এইটার ইলেকট্রন বিন্যাস আমাদের এমন হওয়া উচিত যে 2 8 10, ঠিক আছে? এমন হওয়ার কথা, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা এমন হওয়ার কথা যে 2 8 10 আর 10 20 এমন হওয়ার কথা। কারণ কি, তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে আমার এইখানে 10 লিখতে সমস্যা কি? কিন্তু এই প্রসেসটা আসলে ভুল, এভাবে করা যাবে না। কারণ তৃতীয় কক্ষপথে দেখা গেছে যে মাত্র কয়টা ইলেকট্রন থাকতে পারবে? ওই যে ইসের ক্ষেত্রে, ক্যালসিয়ামের ক্ষেত্রে 2 8 10 আর 18 আর 2 কত? 20। অর্থাৎ ওই ক্ষেত্রে কিন্তু তোমার লাস্টের কক্ষপথে 2টি ইলেকট্রন থাকে। কিন্তু তুমি যদি এইভাবে ইলেকট্রন বিন্যাস করতে যাও তাহলে তোমার তৃতীয় কক্ষপথে 10টা চলে আসে, কিন্তু তৃতীয় কক্ষপথেও থাকবে 8টা ইলেকট্রন। তো এইগুলো আমরা করতাম কক্ষপথ দিয়ে, তোমার কক্ষপথ সংখ্যা হিসেব করে তারপর ইলেকট্রন বিন্যাস করতাম, যেটা মাত্র আর্গন পর্যন্ত করা যায়। তারপরে যদি তুমি ইলেকট্রন বিন্যাস করতে যাও, বা আধুনিক যে ইলেকট্রন বিন্যাসটা আছে ওইটা হচ্ছে কি দিয়ে করা হয়? ওইটা হচ্ছে উপশক্তি স্তর দিয়ে করা হয়। মানে এগুলো হচ্ছে অরবিট, প্রথম কক্ষপথ এটা হচ্ছে কি অরবিট, দ্বিতীয় কক্ষপথ অরবিট। তাহলে অরবিটাল নামে একটা শব্দ আছে। অরবিটাল হচ্ছে উপশক্তি স্তর, অর্থাৎ শক্তি স্তরের আন্ডারে আরও কিছু উপশক্তি স্তর আছে। ওইগুলো সম্পর্কে আমাদের প্রথমে খুব ভালোভাবে একটা আইডিয়া নিতে হবে। তো চলো আমরা আগে একটু জানি আমাদের কি কি অরবিটাল আছে। ভাইয়া মনে রাখবা টোটাল কয় ধরনের অরবিটাল আছে? আমার উপশক্তি স্তর আছে মোট 4টা। SPDF কয়টা ভাইয়া? 4টা। মনে রাখবা SPDF, জাস্ট এই 4টা জিনিস মাথায় রাখো। আর একটা জিনিস মাথায় রাখবা, এটা হচ্ছে তোমার এসে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা, পিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 6টা, ডিতে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 10টা, এফে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 14টা। এই ছকটা ভাই জাস্ট একটু মাথায় রেখো। তো ভাইয়া আশা করি তুমি এই যে এইটা আমি যেটা দিচ্ছি এটা মুখস্থ করে ফেলছো, যে কোন উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। এবার জাস্ট তুমি একটা জিনিস মনে রাখবা এইভাবে, যে প্রথম কক্ষপথের জন্য উপশক্তি স্তর কয়টা? একটা। প্রথম কক্ষপথের জন্য উপশক্তি স্তর একটা, এটা হচ্ছে 1s। আর দ্বিতীয় কক্ষপথের জন্য উপশক্তি স্তর কয়টা? এটা হচ্ছে 2টা, একটা হচ্ছে 2s আর একটা হচ্ছে 2p। তৃতীয় কক্ষপথের জন্য উপশক্তি স্তর কয়টা ভাইয়া? 3টা, 3s 3p 3d। চতুর্থ কক্ষপথের জন্য ভাইয়া উপশক্তি স্তর কয়টা? চতুর্থ কক্ষপথের জন্য উপশক্তি স্তর হচ্ছে আমার 4টা, 4s 4p 4d আর এটা হচ্ছে 4f। এইভাবে পঞ্চম, তারপরে ষষ্ঠ, সপ্তম, পঞ্চমের জন্য 5টা, ষষ্ঠর জন্য 6টা। কিন্তু আসলে পঞ্চমের জন্য 5টা লাগে না, এ পর্যন্ত গেলেই হয়ে যায়। ষষ্ঠর জন্য 6টা লাগে না, দেখা গেছে ষষ্ঠর জন্য তোমার 3টে বা 4টা গেলেই হয়ে যায়। তো এত কিছু তোমার জানার দরকার নাই, কারণ এগুলো লাগবে না। তোমার লাগবে জাস্ট এতটুকু যদি তুমি জানো, তাহলে তোমার ইলেকট্রন বিন্যাস তোমার যেভাবে দেখ ইনশাল্লাহ তুমি করে আসতে পারবা। তাহলে এইগুলো আমি একটু মুছে দিই, তুমি জাস্ট এতটুকু মাথায় রাখবা যে 1s, তারপর দ্বিতীয়র জন্য কি 2s 2p, তৃতীয়র জন্য 3s 3p 3d, চতুর্থের জন্য 4s 4p 4d 4f। অর্থাৎ প্রথম কক্ষপথের জন্য একটা উপশক্তি স্তর, দ্বিতীয়র জন্য 2টা উপশক্তি স্তর, তৃতীয়র জন্য 3টে উপশক্তি স্তর, চতুর্থর জন্য 4টা উপশক্তি স্তর। কি বলছি ভাই, বুঝতে পারছো? এখন তোমাদের বইতে দেখো এইভাবে তীর দিয়ে কাটা আছে, ওগুলো কি? ওগুলো শেখার কোনো দরকার নাই।
আমি যেভাবে শিখেই এইভাবে শিখলেই তোমার ওইটা অটোমেটিকভাবে কভার হয়ে যাবে। তো দেখো প্রথমে তোমরা এই সিকোয়েন্সটা একটু মাথায় রাখবো যে 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f শেষ। 1s তারপর কি 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f এইটা একটু মাথায় রেখো। কি বলছি 1s 2s 2p 3s 3p 3d 4s 4p 4d 4f জাস্ট এতটুকু মাথায় রাখো। আশা করি তোমাদের অলরেডি মুখস্থ হয়ে গেছে এই টার্মটা। তো এবার এর সাহায্যে আমরা একটু ইলেকট্রন বিন্যাস করি। সাপোজ আমরা চাচ্ছি সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা করতে। সোডিয়াম কত নম্বরে 11 নম্বরে। এটা ইলেকট্রন বিন্যাস কীভাবে করবো আমরা জানি মুখস্থ জানি কি জানি। প্রথমে আমরা লিখবো 1s 1s এ দেবো কয়টা 2টা, কারণ এসে সর্বোচ্চ 2টা থাকতে পারে, তাহলে আমরা 2টা দিয়ে দিলাম। তারপরে লিখবো কি 2s 2s-এও 2টা দেবো, কারণ কি এসে সর্বোচ্চ 2টা থাকতে পারে, 2টা দিয়ে দিলাম। তারপর 2p পিতে সর্বোচ্চ থাকতে পারে 6টা, আমরা 6টাই দিয়ে দিলাম। একটু গণিত এখন কয়টা হয়েছে আমার 2 এর 2 4 4 আর 6 কত 10, তাহলে 10টা হয়েছে। বাকি আছে কয়টা ভাইয়া একটা বাকি আছে, তাহলে 2s 2p লিখে ফেলাম। এবার আমাদের কি লিখতে হবে 2s 2p লেখা শেষ, এবার লিখতে হবে 3s থেকে আবার শুরু করতে হবে, তাহলে 3s লিখলাম, এখানে একটা দিয়ে দিলাম, তাইলেই তো আমার 11টা হয়ে যায়। তাহলে এইটাই হচ্ছে ভাইয়া আমার ইলেকট্রন বিন্যাস কার সোডিয়ামের জন্য। খুবই সহজ না? এবার আর একটা দেখো, তাইলে সাপোজ আমরা লিখলাম ক্লোরিনের ইলেকট্রন বিন্যাসটা। ক্লোরিন কত নম্বর আছে 17 নম্বরে। তোমরা অবশ্যই এবার এটা পারবা। প্রথমে কি লিখবা 1s এসে কত দেবা 2 দেবা, কারণ কি এসে সর্বোচ্চ 2টাই থাকতে পারবে। তারপর 2s 2s-এ কয়টা দেবা 2s-এও দেবা 2টা, কারণ এসে সর্বোচ্চ 2টা থাকতে পারবে, সেটা 2s হোক আর 3s হোক। তাহলে এই গেল 4টা। তারপরে কি আছে 2s-এর পরে আসবে আমাদের 2p, এই যে এই সিকোয়েন্স অনুসারে 2s-এর পরে 2p 2p-তে কয়টা দেবা 6টা দেবা, তাহলে 10টা হয়ে গেল। তারপরে এখানে আসবে 3s, তাহলে 3s-এ তুমি দিয়ে দাও 2টা, কারণ কি এসে সর্বোচ্চ 2টা থাকতে পারে, 2টাই তুমি দিয়ে দিলা। তাহলে এখানে কয়টা হয় টোটাল 10 আর 2 12, আর কয়টা লাগে 17 হইতে 5টা লাগে, তাহলে 3p এখানে তুমি দিয়ে দিতে পারো কত ভাইয়া 3p 5 দিয়ে দিতে পারো না 3p 5, দেখো তো 10 আর 2 12, 12 আর 5 কত 17। তাহলে এইটা কিন্তু ভাইয়া কার ইলেকট্রন বিন্যাস? এইটা হচ্ছে আমার ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। কার ইলেকট্রন বিন্যাস ভাইয়া? এইটা হচ্ছে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। তাহলে তোমরা একটা বাসার কাজ করো তো, তোমরা আমাকে এই যে এইটা করে দিবা যে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস। ম্যাগনেসিয়াম হচ্ছে 12 নম্বর বা 12টা ইলেকট্রন আছে ওর, এই 12টার জন্য তোমরা ইলেকট্রন বিন্যাসটা করে দিবা। তো এই গেল আমাদের মোটামুটি ক্লোরিন পর্যন্ত ইলেকট্রন বিন্যাস। এবার আমরা একটু আসবো ক্লোরিনের পরবর্তী, স্পেশালি আর্গনের পরবর্তী পটাশিয়াম থেকে বাকিগুলোর জন্য ইলেকট্রন বিন্যাসটা একটু আলাদা, কারণ ওইখানে আউটবাউ নীতিটা তোমার একটু ভালোভাবে বুঝতে হবে, তারপর তুমি এগুলো করতে পারবা। ভাই আউটবাউ নীতি কি? আউটবাউ নীতি হচ্ছে কোনো একটা পরমাণুর অরবিটালে ইলেকট্রন সমূহ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে, অর্থাৎ সর্বপ্রথম প্রবেশ করবে নিম্ন শক্তি স্তরে, তারপর যেটা এইভাবে মানে পর্যায়ক্রমে নিম্ন থেকে উচ্চর দিকে যাবে আর কি। শক্তি যার সবচেয়ে কম তার কক্ষপথে ইলেকট্রন সর্বপ্রথম প্রবেশ করবে, তারপরেরটা এইভাবে করে কিন্তু আগাবে সামনের দিকে। ঠিক আছে ভাইয়া, আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখবো আমরা এইখান থেকে, ঠিক আছে? কয়েকটা এক্সাম্পল দেখবো। তাহলে ভাইয়া একটু লক্ষ্য করো, এখানে তোমার একটা জিনিস বুঝতে হবে একটু, যে আমার ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হবে। দেখো প্রথমে আমরা 1s2 দিব, তারপর 2s2 দিব, 2p6 দিয়ে দিব। আমার এদিকে তাকানোর দরকার নেই, কারণ কি আমাদের ইলেকট্রন টোটাল 20, ক্যালসিয়ামের জন্য কত 20টা, তাহলে 20 পর্যন্ত আমাদের তো যাওয়া লাগবে ইলেকট্রন। তাহলে এখানে 4 আর 6 10, তারপরে কি দেবো 2s 2p দিলাম, তারপর 3s 3s-এ 2টা দিয়ে দিলাম, 3p-তে দিয়ে দিলাম 6টা। কয়টা হয়েছে টোটাল ভাইয়া 2 2 4, তারপর 6 10 12 18। এখন তোমরা অনেকে বলছো ভাই 3d-তে 2টা দিয়ে দিলেই তো আমার ইলেকট্রন বিন্যাস হয়ে যায়, কিন্তু না ভাইয়া, এইটা ভুল। কেন ভুল? কারণ মনে রাখবা আমি একটু আগেই বলছি আউটবাউ নীতি অনুসারে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগে প্রবেশ করবে, তাহলে কোনটা উচ্চ কোনটা নিম্ন কিভাবে বুঝবো? দেখো এইখানে 3d, ঠিক আছে লিখলাম, 3d-র পরে কে আছে 4s, তাহলে আগে 3d-তে যাবে নাকি আগে 4s-এ যাবে? এইটা হচ্ছে কথা। 3d-তে কেন যাবে না? কারণ একটু দেখো শক্তি নির্ণয় করতে হবে। শক্তি নির্ণয়ের পদ্ধতি হচ্ছে n+l। শক্তি নির্ণয়ের সূত্র কি? শক্তি নির্ণয়ের সূত্রটা কি? শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে n+l, ঠিক আছে? শক্তি নির্ণয়ের সূত্র হচ্ছে কি ভাইয়া n+l, যে জায়গায় n মানে হচ্ছে এই কক্ষপথ সংখ্যা আর l মানে কি? l মানে হচ্ছে সহকারী কোয়ান্টাম নাম্বার। তো ভাইয়া এইটা অবশ্যই মাথায় রাখবা, s এর জন্য l এর মান হচ্ছে 0,
পি এর জন্য এল এর মান হচ্ছে 1, ডি এর জন্য এল এর মান হচ্ছে 2, আর এফ এর জন্য এল এর মান হচ্ছে কত 3। এইটা একটু তোমাদের মাথায় রাখা লাগবে আর কি, যে এস এর ক্ষেত্রে এল এর মান হচ্ছে 0, পি এর জন্য এল এর মান 1, ডি এর জন্য এল এর মান 2, এফ এর জন্য এল এর মান 3। এটা কি কাজে লাগে ভাইয়া? এটা লাগবে আমার শক্তি নির্ণয়ের কাজে। শক্তি নির্ণয়ের সূত্র কি? এন প্লাস এল। তাহলে একটু লক্ষ্য করো তো, এই যে 3D আমি লিখলাম, 3D আর 4s এর শক্তিটা আমরা বের করতে চাচ্ছি, কারণ যার শক্তি কম সেখানে আগে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে 3D আর কে 4s, 3D এর ক্ষেত্রে শক্তি কত? 3 প্লাস ডি এর মান কত, মানে এন প্লাস এল, এন এর মান 3, ডি এর ক্ষেত্রে এল এর মান কত 2 সমান সমান কত 5, আর 4s এর ক্ষেত্রে শক্তি কত? এন এর মান 4 প্লাস এস এর মান কত? এস এর মান হচ্ছে আমাদের 0 সমান সমান কত 4। তাহলে বলো তো কার শক্তি বেশি আর কার শক্তি কম? 4s এর শক্তি কম, কারণ কি ওখানে 4 আসছে, আর 3D শক্তি আসছে 5। তার মানে এই 3D আর 4s এই দুইটার মধ্যে কোন অরবিটালে আগে ইলেকট্রন প্রবেশ করবে? নিশ্চয়ই 4s এ ইলেকট্রন আগে প্রবেশ করবে, তারপরে গিয়ে 3D তে প্রবেশ করে যদি ইলেকট্রন থাকে। তাহলে এখানে যে আমি লিখছি 3D2, এটা আসলে ভুল হয়েছে। কারণ কি? কারণ আমার 3P-র পরে 3D তে ইলেকট্রন না গিয়ে যাবে কোথায়? 4s এ যাবে। এটা অনুধাবনমূলক প্রশ্নেও আসতে পারে যে 3D তে ইলেকট্রন না গিয়ে আগে 4s এ কেন যায়? কারণ কি? আব্বাউ নীতি অনুসারে ইলেকট্রন সেই শক্তি স্তরে ঢুকে বা সেই অরবিটালে প্রবেশ করে যেখানে শক্তি কম, ঠিক আছে? অধিক শক্তিযুক্ত অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করে। তাহলে এই 3D তে না গিয়ে কোথায় যাবে ভাইয়া? 4s এ যাবে, ঠিক আছে? তাহলে এখানে হচ্ছে 4s2। এই 3D তে তো আর প্রবেশ করানো লাগবে না, কারণ আমার অলরেডি 20 হয়ে গেছে। যদি 21 থাকতো তাইলে বাকি একটা যাইতো 3D তে, ঠিক আছে? বাকি একটা যাইতো 3D তে। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস হয়েছে এইভাবে। তো একটু পাশাপাশি লিখে দিই আমি 4s2। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আর একটা ইন্টারেস্টিং ইলেকট্রন বিন্যাস আমি তোমাদের দিই, স্ক্যান্ডিয়াম, ঠিক আছে? স্ক্যান্ডিয়াম এটা হচ্ছে 21। দেখো তো এটা পারো কিনা। 1s2, 2s2, 2p6, তারপর কি 3s2, 3p6। এখানে আমাদের কত হয়েছে ভাইয়া? এখানে কিন্তু আমাদের অলরেডি 18টা হয়েছে, কারণ এইখানে 10 আর 6 আর 2 8, 18। তাহলে টোটাল হয়েছে কয়টা? 18টা। এখনো কয়টা ইলেকট্রন বাকি? 21 হইতে হইলে 3টে ইলেকট্রন বাকি। এবার এখানে আসো যে কি কি আছে? 3D আছে আর আছে তারপরে 4s। তাহলে এখানে আমি লিখি 3D আর এখানে লিখি 4s। তো তোমরা কি করবা? তোমরা আগে ইলেকট্রন কোথায় দেবা? 3D তে দিবা নাকি 4s এ দিবা? অবশ্যই 4s এ দিবা, কারণ কি? 4s এর শক্তি কম। তাহলে 4s এর মানে s এর সর্বোচ্চ থাকতে পারে কয়টা? 2টা। আমাদের ইলেকট্রন হাতে কয়টা আছে? 3টে ইলেকট্রন আছে। তো 3টে ইলেকট্রন এই 2টা অরবিটালের মধ্যে দিতে হবে। তাহলে 4s এ যেহেতু আগে দেওয়া লাগবে, তাহলে 4s এর মানে যতটা থাকতে পারে এসে কয়টা থাকতে পারে? 2টা। ওই 2টা তো দিতে পারবা তুমি, কারণ কি? তোমার হাতে 3টে ইলেকট্রন আছে। তাহলে ওরে 2টা দিয়ে দিবা, বাকি থাকে কয়টা? একটা। ওই একটা ইলেকট্রন এই 3D তে দিয়ে দিবা, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরে আর একটা আমি মৌলের ইলেকট্রন বিন্যাস করি। এইটা হচ্ছে সাপোজ ফেরিক, ঠিক আছে? Fe, ওর কত? 26, ঠিক আছে? তাহলে এইটা যদি আমি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে আমার ইলেকট্রন বিন্যাসটা কীভাবে হয় একটু দেখো তো। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, তারপরে 3D, তারপরে 4s। তাহলে 3D তে না গিয়ে কোথায় যাবে ইলেকট্রন? 4s এ যাবে। তো আমার ফেরিকের হচ্ছে 26 বা আয়রনের হচ্ছে 26 ইলেকট্রন সংখ্যা। তাহলে এইখানে আছে কত? 18 আছে, ঠিক আছে? এখানে কত আছে? 18। তারপরে আমার হাতে আর কয়টা আছে? 8টা ইলেকট্রন আছে। কিন্তু কয়টা ইলেকট্রন আছে? 8টা, কারণ 18 আর 8 হচ্ছে 26 আমার। তাহলে এখানে 2টা দিলাম, তাহলে কয়টা হয়ে গেছে? 20টা। তাহলে আমার ডিতে এখন কয়টা থাকবে? 6টা থাকবে। তাহলে ওই 6টা আমি এখানে দিয়ে দিলাম। তাহলে দেখো তো 26টা হয়েছে কিনা। এখানে 10, এখানে কত? এখানে হচ্ছে তোমার 18, আর 2 20, আর 6 26। আশা করি তোমরা বুঝতে পারছো। তো তোমরা আবার এইভাবে দিও না যে 18 আর এখানে তুমি 8টা দিয়ে দিলা, 4s এ কিছু দিলে না। না, আগে 4s এ দিবা, তারপরে 3D দিয়ে দিবা, ঠিক আছে? এখন তুমি সাজাইয়ে এইভাবে লিখবা। অথবা কেউ যদি লেখে এইভাবে 4s2 3d6, তারটা যে ভুল এমন না, সেও ওইভাবে আসলে লিখতে পারে। কিন্তু ভালো নিয়ম হচ্ছে এইভাবে যে 3D আর 4s পাশাপাশি লিখবা। আগে 4s ইলেকট্রন 2টা দিয়া, যদি 2-এর অধিক থাকে তাহলে 2টা দিয়ে তারপরে 3D তে দিবা। আর যদি 2-এর কম থাকে তোমার হাতে ইলেকট্রন, তাহলে 4s এর উপরে 1 দিয়ে দেবে, তাহলে 3D দেওয়া লাগবে না। বা 2টা যদি থাকে হাতে ইলেকট্রন, তাহলে 4s এর 2টা দিয়ে দেবা, 3D তে আর দেওয়া লাগবে না, ঠিক আছে? ওই ক্ষেত্রে 3D তুমি আর লিখবা না। আশা করি তোমরা এখানে বুঝতে পারছো এটা। এবার একটা ইন্টারেস্টিং কয়টা আমরা দেখবো যেগুলো আসলে ব্যতিক্রম, ঠিক আছে? পর্যায় সারণীতে ব্যতিক্রম কয়টা ইলেকট্রন বিন্যাস আছে ওইগুলো আমরা দেখবো। তার আগে তোমরা একটা কথা মাথায় রাখবা, এই যে মানে এক একটা অরবিটালে বা এক একটা উপশক্তি স্তরে যতগুলো ইলেকট্রন থাকতে পারে,
মানে একটা সাপোজ এস অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে, তাহলে 2টা থাকলে সে কি স্থিতিশীল। যদি অর্ধেক পরিমাণ থাকে, যতগুলো থাকতে পারে তার অর্ধেক পরিমাণও যদি থাকে তাহলেও সে স্থিতিশীল, এটা মাথায় রাখবা। পূর্ণ অথবা অর্ধপূর্ণ যদি থাকে তাহলে বেশি স্টেবল বা স্থিতিশীল। যেমন ডিতে থাকতে পারে সর্বোচ্চ 10টা, ওখানে যদি 6টা থাকে তাহলে যে স্থিতিশীলতা ওর থাকে তার থেকে যদি ওখানে 5টা থাকে তাহলে স্থিতিশীলতা বেশি হয়। কারণ হয় পূর্ণ থাকতে হইবে, না হয় অর্ধপূর্ণ, এই দুইটার মধ্যে একটা থাকলেও বেশি স্থিতিশীলতা প্রকাশ করে আর কি। ঠিক আছে, তো এইটা মাথায় রাখবা যে পূর্ণ অথবা অর্ধপূর্ণ যদি থাকে অরবিটালগুলো তাহলে বেশি স্থিতিশীল। এই নিয়মটা জানার মাধ্যমে আমরা কপার আর ক্রোমিয়ামের ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাসটা এখনই একটু দেখে ফেলবো। তো আশা করি আমি যত যা পড়াইছি এখন পর্যন্ত তুমি সব কিছুই বুঝতে পারছো ইনশাল্লাহ। তো এবার আমরা দেখব কি, এবার আমরা দেখব ব্যতিক্রমী কিছু ইলেকট্রন বিন্যাস। ঠিক আছে, ব্যতিক্রমী 2টি ইলেকট্রন বিন্যাস আমরা দেখব। তো এই যে 2টা আমরা ইলেকট্রন বিন্যাস দেখব, এর ভিতর থেকে তুমি পরীক্ষায় অবশ্যই একটা তোমার কমন থাকবেই, যে কোনো পরীক্ষায়। তাহলে আমরা এবার দেখব ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস। তো ভাইয়া দেখো, ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু প্রথমে দেখব। ক্রোমিয়াম হচ্ছে 24 নম্বরে। তো ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা তুমি যদি এইভাবে করো, দেখো 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6, তারপর এখানে 3d দাও, এখানে 4s দাও। ঠিক আছে, 4s তুমি 2টা দিয়ে দাও। দেখো তো এখানে আছে কয়টা, 10টা আর 8টা 18টা, 18 আর 2 কত 20, আর আছে কয়টা 4টা, তাহলে 3d4 এখানে দিয়ে দাও। এবার তুমি মনে মনে ভাবতেছো এই তো ইলেকট্রন বিন্যাস শেষ। ঠিক আছে, আমার ইলেকট্রন বিন্যাস শেষ, এখানে আমার আর কিছু করা লাগবে না, কারণ তুমি স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাসটা করে দিছো। কিন্তু ভাইয়া আমি যে তোমাকে একটু আগে একটা কথা বলছি, তোমার কি মনে আছে যে কোনো একটা অরবিটালে যদি পূর্ণ সংখ্যক ইলেকট্রন থাকে তাহলে সে স্থিতিশীল, কিন্তু যদি অর্ধপূর্ণও থাকে তাহলেও সে কিন্তু স্থিতিশীলতা বেশি প্রকাশ করে। অর্থাৎ একটা অরবিটালে দেখো ডিতে থাকতে পারে সর্বোচ্চ কয়টা, 10টা, এখানে আছে কয়টা 4টা, এখানে যদি আরেকটা ইলেকট্রন বেশি পাইতো তাহলে ও কেমন হইতো, অর্ধপূর্ণ হইতো, মানে 5টা, 10-এর অর্ধেক 5। তাহলে ও আরেকটা ইলেকট্রন কি করবে, এইখান থেকে এখানে নিয়ে নিবে যে 4s-এ কয়টা ইলেকট্রন আছে, 2টা, এখান থেকে যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে 4s-এও অর্ধপূর্ণ হয়, কারণ কি 2টার ভিতরে যদি একটা থাকে তাহলে অর্ধপূর্ণ আমার। তাহলে এখানে কি করবে ও, এখানে ভাইয়া ও একটা ইলেকট্রন রাখবে, আর এখানেও কয়টা ইলেকট্রন রাখবে, ওই বাকি একটা এখানে এসে পাস হবে। তাহলে লাভ কি হইল, ডি অর্ধপূর্ণ হয়ে গেল, এসও অর্ধপূর্ণ হয়ে গেল। তাহলে এই অর্ধপূর্ণ কাঠামো যদি গঠন করতে পারে তাহলে বেশি স্থিতিশীলতা অর্জন করে। এই কারণে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে এইভাবে। প্রথমে আমি যেটা লিখছিলাম ওটা স্বাভাবিকভাবে অন্য সব মৌলের ইলেকট্রন বিন্যাসের জন্য, কিন্তু ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কেমন, ব্যতিক্রম। তাহলে কি সেই ব্যতিক্রমতা, ওই যে বললাম অর্ধপূর্ণ করতে পারলে বেশি স্থিতিশীল হয়। এই কারণে ডিতে 4টা না রেখে এস থেকে একটা নিয়ে এসে 5টা অর্ধপূর্ণ করে, 5টা হওয়ার মাধ্যমে, কারণ ডিতে থাকতে পারে 10টা, রাখছে 5টা, তাইলে অর্ধপূর্ণ হয়ে গেছে। এসে থাকতে পারে 2টা, আছে একটা, অর্ধপূর্ণ হয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে একটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস, মাথায় রাখবা। আর একটা ব্যতিক্রমী ইলেকট্রন বিন্যাস তোমাদের আমি শিখাবো, এটা হচ্ছে কপারেরটা। ভাইয়া কপার হচ্ছে 29 নম্বর। কপার ইলেকট্রন বিন্যাসটা আমরা একটু দেখি তো। 1s2 2s2 2p6, তারপরে 3s2 3p6 3d4s, আগে 4s-এ দিব আমি, 4s-এ 2টা দিয়ে দিলাম। ঠিক আছে, 4s-এ 2টা দেওয়ার পরে দেখো আমার এখানে কয়টা হয়ে গেছে, এখানে আছে আমার 18, 2 20। কপার যেহেতু 29 নাম্বার, তাহলে এখানে আমি 9 দিয়ে দিলেই তো আমার 29 হয়ে যায়। তো স্বাভাবিকভাবে এই ইলেকট্রন বিন্যাসটা কমপ্লিট আমাদের অন্য সব মৌলের জন্য, কিন্তু কপারের জন্য এরকম না। কারণ আমি বলছি কি অর্ধপূর্ণ বা পূর্ণ যদি থাকে তাহলে সেক্ষেত্রে সেটা বেশি স্থিতিশীল হয়। তো কপারের দেখো ডিতে আছে কয়টা, 9টা। যদি কোনোভাবে এই এস থেকে একটা আনতে পারে তাহলে ডি হয়ে যায় কি পূর্ণ, আর এস হয়ে যায় কি অর্ধপূর্ণ। এটা একটা বেশি স্থিতিশীল কাঠামো, সেজন্য কপার, এটা কি ভুল, সেজন্য কপার এখান থেকে একটা ইলেকট্রন এখানে নিয়ে ওই ডিতে 10টা পূর্ণ করে, আর এসে একটা রাখে, কারণ এসে তাইলে অর্ধপূর্ণ হয়, ডিতে পূর্ণ হয়ে যায়। তাহলে 1s2 2s2 2p6 3s2 3p6 3d, এই যে 2টা না, এই 2টা থেকে একটা আগেও নেয়। ঠিক আছে, তাহলে 3d-তে কত হয় 10, আর 4s-এ কত হয় 1। এইটা হচ্ছে ভাইয়া সঠিক। ঠিক আছে,
এই যে দুইটি ইলেকট্রন বিন্যাস শিখাইলাম, কপার আর ক্রোমিয়াম, ভাই এই দুইটা থেকে তুমি তোমার পরীক্ষায় কমন পাবাই পাবা, এমসিকিউতে পাও বা সৃজনশীলে পাও বা শর্ট প্রশ্নে পাও, তুমি অবশ্যই এখান থেকে একটা মানে একটা তুমি ইলেকট্রন বিন্যাস পরীক্ষায় পাবা। তো খুব ভালোভাবে খেয়াল করে দেখো। তো আশা করি ভাইয়ারা ইলেকট্রন বিন্যাসটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। এবার কয়েকটা বাসার কাজ করবা, যে কোবাল্ট 27 এইটার ইলেকট্রন বিন্যাসটা করবা, তারপরে জিঙ্ক 30 ওর ইলেকট্রন বিন্যাস করবা, তারপরে তুমি আর একটা করবা, এইটা হচ্ছে আমার ভ্যানাডিয়াম 22 নম্বর। এই তিনটা তুমি বাসার কাজ করবা, ঠিক আছে ভাইয়া? তো ইলেকট্রন বিন্যাসটা আসলে খুবই সহজ, আমি যেভাবে বুঝাইছি তুমি জাস্ট আমার ক্লাসটা যদি মনোযোগ সহকারে দেখে থাকো, আমি এইটা বিশ্বাস করি যে ইলেকট্রন বিন্যাস এখন তুমি আরেকজনকে পড়াইতে পারবা, ঠিক আছে ভাইয়া? তো আমাদের ইলেকট্রন বিন্যাস টপিকটাও কিন্তু শেষ। এবারে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব ওটা হচ্ছে কি আইসোটোপ, ঠিক আছে ভাইয়া? আইসোটোপ নিয়ে আমরা আলোচনা করব। তো আমি এগুলো মুছে দিচ্ছি, তোমরা এখনই স্ক্রিনশট দিয়ে নাও বা উঠিয়ে নাও। এবারে আমরা শিখব আইসোটোপ সম্পর্কে। ভাইয়া মনে রাখবা, আইসো কথার অর্থ হচ্ছে সমান। আইসো কথার অর্থ কি? সমান। আর তোমার পদ থেকে আসছে কি? প্রোটন বা পারমাণবিক সংখ্যা। আইসোটোপ অর্থাৎ সমান পারমাণবিক সংখ্যা। যে সকল মৌলের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদের পরস্পরের আইসোটোপ বলা হয়। কি বলছি ভাইয়া? যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা আলাদা, তাদের পরস্পরের আইসোটোপ বলা হয়। যেমন আমি যদি হাইড্রোজেনের ক্ষেত্রে লিখি, দেখো হাইড্রোজেন এখানে 1, এখানে 1, হাইড্রোজেন এখানে 2, এখানে 1, এখানে 2, হাইড্রোজেন এখানে 1, এখানে 3। তাহলে এই তিনটের দিকে একটু লক্ষ্য করো তো, এই তিনটা মৌলের দিকে প্রত্যেকটার পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা হচ্ছে আমার 1, কিন্তু ভর সংখ্যাগুলো কিন্তু আলাদা। যদি এমন থাকে তাহলে সেটা হচ্ছে পরস্পরের আইসোটোপ। এটাকে বলা হয় প্রোটিয়াম, ডিউটেরিয়াম, এটাকে বলা হয় ট্রিটিয়াম, ঠিক আছে? প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর একটা কি? ট্রিটিয়াম। তারপরে আমি যদি তোমাদের একটা বলি, যেইভাবে একটা মৌল আছে যে এক্স, এখানে আছে একটা ওয়াই, এখানে আছে একটা জেড। এক্স এর পারমাণবিক সংখ্যা হইতেছে তোমার এম, ওয়াই এর পারমাণবিক সংখ্যা হইতেছে এম, জেড এর পারমাণবিক সংখ্যা হইতেছে এম, আর এখানে ভর সংখ্যা এক একটার এক এক রকম। যে সাপোজ এখানে কে, এল, এখানে হচ্ছে তোমার এন। তাহলে দেখো প্রত্যেকটা মৌলের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা কিন্তু একই, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যাটা এক, কিন্তু ভর সংখ্যাগুলো আলাদা। ভর সংখ্যা কোথায় থাকে? উপরে, বাম সাইডে উপরের দিকে থাকে। তাহলে ভর সংখ্যাগুলো কিন্তু আলাদা, এরা পরস্পরের আইসোটোপ। তো আইসোটোপ ব্যাপারটা আসলে খুবই সহজ, তুমি শিখে নিলা যে আইসোটোপ আসলে কাকে বলা হয়। আইসোটোপ তাদেরই বলা হয় যাদের ভর সংখ্যা আলাদা কিন্তু পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই। তো খুবই ছোট একটা টপিক। এবারে আমরা জানবো পারমাণবিক ভর ও আপেক্ষিক পারমাণবিক ভর সম্পর্কে। মনে রাখবা, পারমাণবিক ভর হচ্ছে কোনো একটা মৌলের প্রকৃত ভর। পারমাণবিক ভর কি ভাইয়া? প্রকৃত ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে ওই প্রকৃত ভরটাকে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের সাথে তুলনা করা, ঠিক আছে? আমি এক্সাম্পল দিচ্ছি। যেমন প্রকৃত ভর যেটা পারমাণবিক ভর, এটা হচ্ছে এইরকম যে ফ্লোরিনের একটি পরমাণুর ভর ইকুয়াল টু 3.16 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তো ভাইরা দেখো, এই এককটা বা এই যে মানটা, এটা আসলে ইউজ করাটা একটু কঠিন, ঠিক আছে? কারণ আমাদের তো দৈনন্দিন জীবনে অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করা লাগে। তো এইটার একটা সুন্দর একটা সংখ্যায় আনার জন্য, ছোট একটা সংখ্যায় প্রকাশ করার জন্য কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের সাথে তুলনা করা হয়, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কোনো একটা মৌলের প্রকৃত ভর বা পারমাণবিক ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভরটা হচ্ছে এইরকম, আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু, দেখো এটা এইভাবে যে একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। এইটার মান তোমরা মুখস্থ রাখবা। এইটার মান হচ্ছে ভাইয়া 1.66 ইন্টু 10⁻⁻24,
তুমি যদি আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে চাও তাহলে মৌলের একটা পরমাণুর ভর রাখবা উপরে আর নিচে রাখবা কি 1.66 × 10⁻²৪। তাহলে একটু বলো তো, ফ্লোরিনের একটা পরমাণুর ভর যদি এত হয় তাহলে ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? ফ্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর ইকুয়াল টু হবে একটা পরমাণুর ভর কত? 3.16 × 10⁻23 ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের 1/12 অংশ। অত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট মনে রাখবা তোমরা 1.66 × 10⁻24 কত আসে ভাই একটু দেখো তো, এটা কত আসে ক্যালকুলেশন করো। যে 3.16 × 10⁻23 ডিভাইডেড বাই 1.66 × 10⁻24 ভাই এটা আসে 19.03 বা 19 বলা যায়, ঠিক আছে, 19.03 বা 19, ঠিক আছে। তো দেখো এইভাবে কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভরগুলো বের করা হয়। তুমি যদি আরও এক্সাম্পল দেখতে চাও তাহলে আমি আরও এক্সাম্পল দিতে পারি। যেমন অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর হচ্ছে 4.482 × 10⁻23 গ্রাম। অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর কত? 4.482 × 10⁻23 গ্রাম। এইটা হচ্ছে আর কি পারমাণবিক ভর বা প্রকৃত ভর হচ্ছে এইটা। এর আপেক্ষিক পারমাণবিক ভর কত হবে? আপেক্ষিক পারমাণবিক ভর হবে উপরে হবে এই যে একটা পরমাণুর ভর 4.482 × 10⁻23 ডিভাইডেড বাই 1.66 × 10⁻24। দেখো তো এটা কত আসে। উপরে কত ভাইয়া? 4.482 × 10⁻23 ডিভাইডেড বাই 1.66 × 10⁻24 ভাই এটা আসে কিন্তু 27। এই যে দেখো কত আসে? 27 আসে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর, অর্থাৎ আমরা যে ভরগুলো মুখস্থ করছি পর্যায় সারণী থেকে ওগুলো প্রত্যেকটা কি আপেক্ষিক পারমাণবিক ভর। আমাদের পক্ষে তো সম্ভব না এই মানগুলো মুখস্থ রাখা প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে, তো এই জন্য আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা ইউজ করি আর কি। তো ভাইয়েরা এবারে আমরা দেখব তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার। প্রথমে আমরা একটু জেনে নিব যে তেজস্ক্রিয় আইসোটোপ আসলে কি। ভাইয়া যে সকল মৌলের আইসোটোপ তেজস্ক্রিয় কণা মানে আলফা, বিটা ও গামা রশ্মি বিকিরণ করে, কি বলছি, যে সকল মৌলের আইসোটোপগুলো তেজস্ক্রিয় রশ্মি আলফা, বিটা, গামা বিকিরণ করে তাদের বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। এই তেজস্ক্রিয় আইসোটোপ কিন্তু বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়, স্পেশালি চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যাপকভাবে ব্যবহার করা হয়। যেমন চিকিৎসা ক্ষেত্রে রোগ নির্ণয়ে টেকনেশিয়াম 99 এইটা কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে। TC99 মানে টেকনেশিয়াম 99 এইটা কিন্তু রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়, ঠিক আছে। রোগ নির্ণয়ে কিভাবে এটা রোগ নির্ণয় করে? এই টেকনেশিয়াম 99 এটা কিন্তু শরীরের ভিতরে ইনজেকশনের মাধ্যমে পুশ করা হয়, ঠিক আছে। তারপর রোগাক্রান্ত স্থানে এটা পুশ করার পরে ওইখান থেকে গামা রশ্মিটা বিকিরণ করে, গামা রশ্মি বিকিরণ করলে ওইটার মাধ্যমে ছবি তোলা সম্ভব হয় ওইখানের। এবং এই টেকনেশিয়াম 99-এর তোমার লাইফ টাইম হচ্ছে লাইফ টাইম হচ্ছে 6 ঘন্টা। 6 ঘন্টা, এই দুইটাই কিন্তু পরীক্ষায় আসতে পারে এমসিকিউতে, ঠিক আছে। তো এটা হচ্ছে রোগ নির্ণয়ে ব্যবহার করা হয়। আবার রোগ নিরাময়েও কিন্তু তোমার আইসোটোপ ব্যবহার করা হয়। যেমন তোমার আয়োডিন 131, ঠিক আছে, আয়োডিন 131 এই যে তোমার মৌলটা আছে বা এই আইসোটোপটা, এটা কিন্তু রোগ নিরাময় ব্যবহার করা হয়, অর্থাৎ রোগ হওয়ার পরে ভালো হওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এবং তোমার কোবাল্ট 60 এটাও কিন্তু চিকিৎসা ক্ষেত্রে রোগ নিরাময় ব্যবহার করা হয়। তো এটা তোমরা একটু মেইন বুক থেকে পড়ে নিবা, ঠিক আছে, এই জায়গাটা। তারপরে আর কি আছে আমাদের? কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, তারপরে ক্ষতিকর পোকামাকড় দমনে ব্যবহার করা হয়, ফসলের মান উন্নয়নে ব্যবহার করা হয়, তারপর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপগুলো কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে ভাইয়া। তারপরে তোমার আরও বিভিন্ন কাজে, অনেক কাজে কিন্তু ব্যবহার করা হয় এই আইসোটোপগুলো। তো ভাইয়েরা এরই মাধ্যমে কিন্তু আমরা সবচেয়ে শেষ টপিক যেটা তেজস্ক্রিয় আইসোটোপ ও তাদের ব্যবহার, এই টপিকটা শেষ করে ফেললাম। তো ইনশাল্লাহ আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি ভাইয়া যে তুমি তো আমার থেকে এই চ্যাপ্টারটা টোটালটা শেষ করলা, এখন তুমি অন্য আরেকজনকে পড়াতে পারবা, প্লাস তোমার পরীক্ষায় যেই কোশ্চেন থাকবে তুমি সবগুলো ইনশাল্লাহ তুমি অ্যান্সার করে আসতে পারবা কনফিডেন্সের সাথে। তো ভাইয়া পড়ালেখাটা এমনভাবেই করতে হবে যাতে তুমি নিজে তো পারো ভালো, তুমি অন্য আরেকজনকে পড়াতে পারো। সাপোজ তোমার ক্লাসের একটা স্টুডেন্ট বোঝে না, সে যাতে তোমার থেকে সাহায্য নিয়ে সে বুঝে নিতে পারে, তুমি যাতে তাকে একজন শিক্ষকের মতো শিখাইতে পারো। তো তোমার এমনভাবেই শিখতে হবে। তো আমি যেভাবে পড়াই ইনশাল্লাহ তুমি যত খারাপ স্টুডেন্ট হও না কেন
তুমি যত অমেধাবী স্টুডেন্ট হও না কেন, তুমি আমার পড়া বুঝবা ইনশাল্লাহ। আমি বুঝাইলে বুঝবে না এমন স্টুডেন্ট পৃথিবীতে নাই, এইটুকু কনফিডেন্স আমার ভিতরে আছে। তো ভাইয়া এই সাজিদস ক্লাসরুম ক্লাসটা সাবস্ক্রাইব করে রাখো এবং নেক্সট কোন চ্যাপ্টারের উপরে ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও।